আচ্ছা শুরু করি। হ্যাঁ, যে কোনো সিস্টেম এক্সামিনেশনের জন্য যেটা বললাম যে আমাদের 4টা স্টেপস ফলো করতে হয়, সেটা হচ্ছে যে ফার্স্টে 4টা না সরি 5টা। এটা হচ্ছে গ্রিটিংস এন্ড পারমিশন। একটা পেশেন্টকে যখন আমি সামনে যাব, এটা আমার ওয়ার্ডে পরীক্ষার ক্ষেত্রেই হোক অথবা হচ্ছে আমি নিজে দেখার ক্ষেত্রেই হোক, ফার্স্টে হচ্ছে পেশেন্টটা একটা গ্রিটিংস, এটা যে আসসালামু আলাইকুম বাবা, আপনি কেমন আছেন, বা মা আপনি কেমন আছেন, বা আমার তো ছোট যদি হয় ভাই, নাম জানা থাকলে জানা ওর নাম ধরে কেমন আছেন, আমি ডক্টর উমুক, আমি 3rd ইয়ার 4th ইয়ার বা 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট, সরি ডাক্তার বলে ফেলেছি, স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট। আমি আপনাকে একটু দেখব, আপনার সাথে একটু কথা বলবো, আশা করি আপনার কোনো কষ্ট হবে না। এই জাস্ট একটু পেশেন্টের কাছ থেকে নিজেকে একটু আন্তরিক করে নেয়া। তারপরে যেটা, যদি রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন যদি আমাকে বলে, আমি পরীক্ষা দিচ্ছি, আমাকে মাথায় থাকতে হবে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এই 4টা পয়েন্ট। এখন ইন্সপেকশনে আমরা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কি কি ইন্সপেকশন করব, এটা ইন্সপেকশনে আমাদের যেগুলো লাগে সেটা হচ্ছে শেপ অফ দ্য চেস্ট এন্ড ডিফর্মিটি, এনি সোয়েলিং অফ দ্য চেস্ট, স্কার মার্ক, ভিজিবল পালসেশন, engorged vein, respiratory rate and pattern, movement of the chest, use of accessory muscle। এটা কিন্তু ট্রেডিশনাল ওয়ে, মানে আমাদের দেশে আমরা যদি পরীক্ষায় পাস করতে চাই বা আমরা যে এক্সামিনেশন গুলো করি, এই স্টেপসে আমাদের আগাতে হবে। এটা আমি বলেছি যে আমি কিছু অল্টারনেট অ্যাপ্রোচ শেখাবো। এই অল্টারনেট অ্যাপ্রোচ হচ্ছে এই এক্সট্রা পয়েন্টগুলো। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে জেনারেল এক্সামিনেশনের কিছু পার্ট। যেমন হচ্ছে যে আমাকে যখন ইন্সপেকশন করতে বললো, ইন্সপেকশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, আমাকে স্যার আমাকে ইনস্ট্রাকশন দিল। তো এই ইনস্ট্রাকশন দিলে যে আমি শুধু পেশেন্টের ফ্রন্টটাই দেখব, পেশেন্টের হচ্ছে ফেসের দিকে তাকাতে পারবো না, হাতের দিকে তাকাতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। তো ওই অল্টারনেট অ্যাপ্রোচে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে আসবো, কেন আমি কোনটা আমি সিলেক্ট করছি। আচ্ছা এবার আসি হচ্ছে শেপ অফ দ্য চেস্ট এন্ড ডিফর্মিটি অফ দ্য চেস্ট বলতে কি কি আমরা চেক করব। নর্মালি শেপ যেটা আমাদের চেস্টের নর্মাল শেপটা হচ্ছে ইলিপ্টিক্যাল শেপের মতো বোঝায় অনেকটা। ইলিপ্টিক্যাল শেপটা কেমন, একটা পেশেন্ট যখন শুয়ে থাকে, একটা নর্মাল পার্সন যদি থাকে, আমরা যদি একটু নৌকার দিকে খেয়াল করি, নৌকাটা কেমন থাকে, একটু উপরের দিকে একটু কার্ভ থাকে এটা। তো আমরা যখন একটা সুস্থ মানুষ যখন শুয়ে থাকে, তার শেপটা যখন নর্মাল থাকে, তখন হচ্ছে বাল্জড হয়ে থাকবে না বা ভেতরের দিকে খুব ডেবে থাকবে না, একটা স্মুথ কার্ভ থাকবে। এখন ডিফর্মড চেস্ট কি কি থাকতে পারে? ডিফর্ম চেস্ট থাকতে পারে হচ্ছে, আমি যে ফার্স্ট যে ছবিটা দেখিয়েছি, ছবিটা যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে চেস্টটা ভেতরের দিকে ডেবে গিয়েছে অনেকটা এক্স এর মতো। এই চেস্টটাকে বলা হয় প্যাকটাস এক্সক্যাভেটাম, এক্স এর মতো, এটাকে এক্সক্যাভেটাম। আবার আমরা যদি চিন্তা করি ফানেলের কথা, ফানেলটা কেমন থাকে, উপরের দিকে এভাবে হচ্ছে থাকে আর নিচের দিকে একটা ডান্ডার মতো থাকে, আর এটাকে ফানেল শেপ চেস্টও বলা হয়। সেকেন্ড যে ছবিটা, এটা কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে চেস্টটা বাল্জড হয়ে গিয়েছে, এটাকে বলা হয় হচ্ছে প্যাকটাস ক্যারিনেটাম। আরেকটা নাম হচ্ছে পিজিয়ন শেপ চেস্ট। পিজিয়ন কেন বলতেছে, পিজিয়নের চেস্টটা কেমন থাকে, এরকম ফোলানো থাকে, এটা এই জন্য এটাকে বলা হয় পিজিয়ন শেপ চেস্ট। থার্ড আর ফোর্থ আমি বাচ্চার ছবি দেখিয়েছি, এই ছবিটাতে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটাও এক ধরনের চেস্টের ডিফর্মিটি। এটা কোস্টোকন্ড্রাল যে জয়েন্ট গুলো আছে, আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোস্টোকন্ড্রাল জয়েন্টটা সোয়েল হয়ে আছে। এটা কমনলি পাওয়া যায় হচ্ছে রিকেটস এর পেশেন্টদের ক্ষেত্রে। রিকেটি রোজারিয়া একটা টার্ম আছে, রিকেটি বা রিকেটস চেস্ট বলা হয়। পরেরটাতে দেখা যাচ্ছে যে পেশেন্টের একটা বাচ্চার লোয়ার চেস্ট, যেটা লোয়ার চেস্ট ভেতরের দিকে ডিপ্রেসড, ইনওয়ার্ড বাল্জড হয়ে আছে। এটা হয় হচ্ছে যেখানে ডায়াফ্রামটা লাংসের সাথে, ডায়াফ্রাম আর লাংসের বেস যেটা, যে অ্যাটাচমেন্টটা যেখানে থাকে, ওইখান এরিয়া যেটা, ওই এরিয়া ডিপ্রেসড হয়ে যায়, এটাকে বলা হয় হচ্ছে হ্যারিসন সালকাস। এইগুলো সবই হচ্ছে লাস্টের যে দুইটা, এটা এর একটা ফিচার হতে পারে। লাস্টের ছবিটা এটা রেসপিরেটরি ডিস্ট্রেস হিসেবে আসতে পারে। আর প্যাকটাস এক্সক্যাভেটাম যেটা আর ক্যারিনেটাম যেটা, এটা রেসপিরেটরি সিস্টেম রিলেটেড কজের মধ্যে আমরা সাধারণত চিন্তা করি হচ্ছে যদি পেশেন্টের চাইল্ডহুড রেসপিরেটরি ইলনেস কোনোটা থাকে।
বিশেষ করে অ্যাজমা বা রিপিটেড চেস্ট ইনফেকশন যদি থাকে। এছাড়াও আরো কিছু কন্ডিশনে কিন্তু প্যাকটাস এক্সক্যাভেটাম বা ক্যারিনেটাম হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন যেটা, এটা হচ্ছে মারফান সিনড্রোম, তারপরে হোমোসিস্টিনিউরিয়া এসব। এনি সোয়েলিং, সোয়েলিং হতে পারে হচ্ছে একটা পেশেন্টের চেস্টে একটা ডার্ময়েড সিস্ট হয়ে আছে, ক্লাইপোমা হয়ে আছে, বা হচ্ছে দেখা গেল যে পেশেন্টের ম্যাসিভ প্লুরাল এফিউশন আছে। আমরা যদি পেছন থেকে পেশেন্টের শেপটা দেখার চেষ্টা করি, সেখানে দেখব যে একটু বাল্জড হয়ে আছে। এই টাইপের কোনো সোয়েলিং আমরা দেখা যাচ্ছে কিনা, কোনো স্কার মার্ক, ভেরি ইম্পর্টেন্ট স্কার মার্কটা। স্কার মার্কটা আমরা সাধারণত চেষ্টা করব দেখার জন্য ল্যাটারাল চেস্ট ওয়াল, পোস্টেরিয়রলি। ল্যাটারাল চেস্ট ওয়ালে কি কি স্কার মার্ক থাকতে পারে? ধরলাম একটা পেশেন্টের সিএ লাং ছিল, কার্সিনোমা লাং ছিল। এই কার্সিনোমা লাংসের পেশেন্টের বা লোকালাইজড ব্রঙ্কিটিস ছিল, কি অপারেশন করে যেই লোবে সমস্যা ওই লোবটা কেটে ফেলে দেয়। তো এটার স্কার মার্কটা আমরা সাধারণত পাই ল্যাটারালি এটা। আর পেছনের দিকে আমরা কি স্কার মার্ক খুঁজবো? পেছনের দিকে স্কার মার্ক খুঁজবো হচ্ছে যে ওই থোরাকোটমি স্কার আমরা খুঁজতে পারি, অথবা পাংচার মার্ক এটা খুঁজতে পারি। এটা কিন্তু পরীক্ষায় খুব বড় একটা ক্লু। ক্লু এই অর্থে যে একটা প্লুরাল এফিউশনের পেশেন্ট কমনলি এমবিবিএস পরীক্ষায় দিয়ে দেয় প্লুরাল এফিউশনের পেশেন্ট। তো আমরা যদি ভালো করে খেয়াল করি লোয়ার চেস্টের দিকে আমরা দেখবো যে একটা কালো মার্ক, মানে এই তাহলে পেশেন্টের প্লুরাল এফিউশন ছিল, ফ্লুইডটা ড্র করা হয়েছে ওখান থেকে। এনগোর্সড ভেইন, ভিজিবল পালসেশন। ভিজিবল পালসেশন এখানে কি কি হতে পারে? হতে পারে হচ্ছে যে আমরা অ্যাপেক্স স্পিড, যেটা অ্যাপেক্স স্পিডটা আমরা লোকালাইজ করতে পারছি কিনা। এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্স আছে, অনেক ডিজিজ আছে যে ডিজিজে অ্যাপেক্স স্পিডটা নিচের দিকে সরে আসতে পারে, অ্যাপেক্স স্পিড মিডিয়ালি বা আপওয়ার্ড চলে আসতে পারে। আমরা এগুলো পরে ডিসকাস করব যে কোথায় অ্যাপেক্স স্পিড কোথায় হয়, অথবা হচ্ছে অন্য কোনো ভিজিবল পালসেশন আমরা পাচ্ছি কিনা। এনগোর্সড ভেইন, এনগোর্সড ভেইন আমরা চেস্টের দিকে খুঁজবো, আপার চেস্ট লোয়ার চেস্ট দুই চেস্টে আমাদের খুঁজতে হবে। সাপোজ একটা পেশেন্টের সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন আছে। তো সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন থাকলে সুপিরিয়র ভেনা কেবলতে হচ্ছে আমাদের আপার পার্ট অফ দ্য বডির সব ব্লাড, ভেনাস ব্লাড সার্কুলেট করে। যদি সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা দেখবো যে পেশেন্টের চেস্টের ক্ষেত্রে ভেইন গুলো সব এনগোর্সড, ডাইলেটেড, টর্চুয়াস হয়ে আছে। রেসপিরেটরি রেট এন্ড প্যাটার্ন, এটা চেক করব। রেসপিরেটরি রেট নরমালি বলা হয় হচ্ছে 12 থেকে 18। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্যাটার্ন অফ রেসপিরেশন। প্যাটার্ন অফ রেসপিরেশন মেলের ক্ষেত্রে নরমালি বলা হয় অ্যাবডোমিনোথোরাসিক, মানে হচ্ছে প্রথমে অ্যাবডোমেনটা হচ্ছে ফুলবে, তারপর চেস্টটা ফুলবে। ফিমেলের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে থোরাকো অ্যাবডোমিনাল। আরো কিছু প্যাটার্ন আছে, এটা হচ্ছে চেস্ট ডিফর্মিটিতে পাওয়া যায়, যেমন হচ্ছে ফ্লায়াল চেস্ট একটা বলে। ফ্লায়াল চেস্ট মানে হচ্ছে আমরা যখন ইন্সপিরেশনে যাই তখন চেস্ট কিন্তু বেলুনের মতো ফুলে ওঠে, আর এক্সপাইরেশনে চেস্টটা হচ্ছে কম্প্রেসড কন্ডিশনে চলে আসে। তো ফ্লায়াল চেস্ট হয় হচ্ছে যে কনসিকিউটিভ যদি রিবসের ফ্র্যাকচার থাকে, তখন দেখা যায় যে যেই এরিয়াতে ফ্র্যাকচার ওই এরিয়ার রিবস গুলো আমি যখন ইন্সপিরেশনে যাচ্ছি তখন এটা বাল্জ না হয় ভেতরের দিকে ডেবে যাচ্ছে, আর এক্সপাইরেটরি ফেজে এটা ভেতরের দিকে না গিয়ে বাইরে আসতেছে। তো এই ধরনের ডিফর্মিটি আমরা পাই, তাহলে চিন্তা করতে হবে যে পেশেন্টের কোনো ট্রমাটিক হিস্ট্রি আছে, তার কনসিকিউটিভ রিবস গুলো ভাঙা আছে। মুভমেন্ট অফ দ্য চেস্ট, মুভমেন্ট অফ দ্য চেস্ট এটা কিন্তু ইন্সপেকশনের একটা পার্ট। মুভমেন্টটা আমরা চেষ্টা করব যে দেখার জন্য কেন পেশেন্টের দুই পাশের লাংস সমানভাবে মুভ করছে কিনা। এটা আসলে পালপেশনে ভালো বোঝা যায়, মুভমেন্ট আমি যখন হাত রাখবো তখন ভালো বোঝা যায়। তো এটা দেখতে হয় বেসিক্যালি পেশেন্টের সাইড থেকে, পেশেন্টের পাশ থেকে, সাইড থেকে, আর হচ্ছে পায়ের সাইড থেকে, দুই সাইড থেকে আমরা চেক করব। ইন্সপেকশন অলওয়েজ টু সাইড, পেশেন্টের রাইট সাইড থেকে করব, পেশেন্টের পায়ের কাছে এসে তখন আবার চেক করব। আর চেক করব হচ্ছে এক্সেসরি মাসেলের ইউজ। এক্সেসরি মাসেল বলতে একটা পেশেন্টের ডিস্ট্রেসে আছে, তো আমরা দেখা যাবে যে হচ্ছে তার কোস্টোকন্ট্রোল মাসেল, সাবকোস্টাল মাসেল এগুলো সব সে ইউজ করছে শ্বাস নেওয়ার জন্য। যখনই দেখবো যে নর্মাল ডায়াফ্রাম দিয়ে তো সাধারণত হচ্ছে রেসপিরেশন গুলো হয়, যখন দেখবো যে এক্সেসরি মাসেল গুলো ইউজ করছে, সেটা উপরের দিকে হোক, ইন্টারকোস্টাল মাসেল হোক, নিচের দিকের মাসেল গুলো হোক, তখন বুঝতে হবে যে পেশেন্টের ডিস্ট্রেস হচ্ছে। এই ইন্সপেকশনের যে পার্টগুলো 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে অ্যাপ্রোচ। আর আমি যেটা বললাম যে অল্টারনেটলি আমরা কিছু দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে যখনই আমি পেশেন্টের সাথে কথা বলা শুরু করব,
বা পেশেন্টকে দেখবো, দূর থেকে আমার চেহারা দেখতে তো কোনো সমস্যা নেই, পেশেন্টের চেহারা দিকে তাকালাম, পেশেন্টের দেখলাম যে মুন ফেস হয়ে আছে, পেশেন্টের হার্টসুটিজম আছে, ফিমেল একটা পেশেন্ট, তার হচ্ছে হার্টসুটিজম দেখতে পাচ্ছি, পুরো মুন ফেস হয়ে আছে, পেশেন্টের প্যাড অফ ফ্যাট আমি সুপ্রাক্লাভিকুলার ফোসাতে দেখতে পাচ্ছি, এটা তো এটা তো কুশিং এর ফিচার। এখন একটা পেশেন্ট 30 ইয়ার্স এর একটা ফিমেল এরকম কুশিং এর ফিচার নিয়ে আসছে, অথবা 20 ইয়ার্স এর ফিমেল কুশিং এর ফিচার নিয়ে আসছে, বা একটা মেলের কথাই চিন্তা করি, এরকম হচ্ছে পেশেন্টের হচ্ছে এক্সেস হেয়ার গ্রোথ টু দ্য ফেস, মুন ফেস হয়ে আছে, এক্সট্রা প্যাড আমি দেখতে পাচ্ছি। তো এই কন্ডিশন গুলো যদি থাকে তাহলে একটা পেশেন্টের আর্লি এজে কুশিং কেন হবে? কুশিং হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হতে পারে পেশেন্টের, যেহেতু আমি রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট দেখতেছি, সে অ্যাজমার রোগী, অ্যাজমার জন্য সে স্টেরয়েড খাচ্ছে, ওই স্টেরয়েডের জন্য কুশিং। তো আর একটা পেশেন্ট যখন আমি এক্সামিনেশন শুরুই করিনি, জাস্ট পেশেন্টের সামনে গেলাম, গিয়ে দেখলাম যে পেশেন্টের হচ্ছে এরকম কুশিং কোয়েড ফেস, তাহলে প্রথমে আমার মাথায় থাকবে আই এম গোয়িং টু ডিল উইথ এ অ্যাজমা পেশেন্ট। আরেকটা অ্যাপিয়ারেন্স আমি আরেকটা লিখেছি, সেটা হচ্ছে প্লেথোরিক ফেস, মানে পেশেন্টের ফেসটা লাল হয়ে আছে। এখন প্লেথোরিক ফেস কিন্তু কুশিং এর একটা ফিচার, আরো কিছু কন্ডিশনে প্লেথোরিক ফেস হয়। সেটা হচ্ছে আমি একটা ওল্ডার এজের পেশেন্ট দেখতেছি, 60 বছরের একটা মেল পেশেন্ট, একদম পেশেন্টের কনজেস্টেড আই, দুই চোখ লাল হয়ে আসছে, ফেসটাও হচ্ছে লাল হয়ে আছে। তো প্লেথোরিক ফেস হচ্ছে কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর, মানে বডিতে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তখন কিন্তু প্লেথোরিক ফেস হয়, পামারিথেমা হয়, বডিটা লাল হয়ে যায়। কেন? কার্বন ডাই অক্সাইড কিন্তু ভ্যাসোডাইলেটর, তো কার্বন ডাই অক্সাইড যেহেতু ভ্যাসোডাইলেটর, তাহলে কি করবে, বেশি বেশি ব্লাড যাবে, আমার হাতের দিকে তাকালে দেখবো যে হাত পুরো লাল হয়ে আছে, ফেস লাল হয়ে আছে। পেশেন্টের যদি আমরা আই চেক করি দেখবো একদম কনজেস্টেড হয়ে আছে, একদম লাল হয়ে আছে, আইটা কেন কনজেস্টেড হয়ে আছে? এখন এই টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর আমরা কমনলি পাই হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি পেশেন্টদের। সিওপিডি পেশেন্টদের কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তারা হাইপোক্সিক হয়ে থাকে, দীর্ঘদিন ধরে ইরিথ্রোপয়েটিন বেশি সিক্রেট করবে, ইরিথ্রোপয়েটিন বেশি সিক্রেট করলে পলিসাইথেমিয়া হবে আর বেশি বেশি প্রোডাকশনের জন্য, এই কারণে প্লেথোরিক ফেস। তো জাস্ট আমি যদি অ্যাপিয়ারেন্সে দেখি একটা পেশেন্টের কুশিং কোয়েড ফেস, আমি চিন্তা করবো যে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম ডিজিজ হতে পারে অ্যাজমা অথবা আইএলডি। প্লেথোরিক ফেস যদি থাকে তাহলে এটা ওই কুশিং এর ফিচার হিসেবে হতে পারে, অথবা টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরের ফিচার হিসেবে হতে পারে। আচ্ছা, তারপরে পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস, বডি বিল্ড। একটা পেশেন্ট আমার কাছে আসলো, একদম আমি দেখতেছি ক্যাকেকটিক পেশেন্ট, রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট, আমাকে বলছে এক্সামিনেশন করার জন্য, কি মাথায় আসবে? যদি পেশেন্টকে আমি দেখি যে ওল্ডার এজের একটা পেশেন্ট, টিউবারকুলোসিস নাকি আমি কোনো ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট ডিল করতে যাচ্ছি। আচ্ছা, যদি আমি দেখি যে আমি একটা লিখলাম যে নিউট্রিশনাল স্ট্যাটাস আর একটা বডি বিল্ড, আমি বলতেছে যে আমাকে বলতেছে যে 20 বছরের একটা ছেলে শ্বাসকষ্ট নিয়ে তোমার কাছে আসছে, তুমি এক্সামিন করো। কিন্তু আমি দেখতেছি পেশেন্টকে দেখতে বড় জোর মনে হচ্ছে 12-13 বছর বয়স। এখন 12-13 বছরের বয়স বলতে 20 বছরের ছেলে, কিন্তু 12-13 বছরের বয়স, তার মানে তার বডি বিল্ড গ্রো করে নাই। এমন কি কন্ডিশন আছে যে কন্ডিশনে পেশেন্টের বডি বিল্ড গ্রো করতেছে না, তার বয়স বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্টের রোগী একটা পেশেন্ট, 20 বছর মেল পেশেন্ট, সে শ্বাসকষ্ট নিয়ে রিপিটেড হসপিটালাইজড হচ্ছে, প্রতিবার তাকে দেখা যাচ্ছে যে প্রফিউজ স্পুটাম নিয়ে সে হাসপাতালে ভর্তি হচ্ছে, ফিভার নিয়ে ভর্তি হচ্ছে, তার ডায়াগনোসিস আসতেছে ব্রঙ্কিয়েকটিসিস। আমরা কি মিস করতেছি পেশেন্টের? আমরা মিস করতেছি যে পেশেন্টকে যদি আমরা ভালো করে খেয়াল করি, আমি বললাম যে তাকে দেখতে মনে হচ্ছে 12-13 বছর, তার বেশি না, সে বারবার রিপিটেড ইনফেকশন কেন হবে? রিপিটেড ইনফেকশন হওয়ার জন্য যেমন যে ব্রঙ্কিয়েকটিসিস হচ্ছে একটা কন্ডিশন, কিন্তু আমরা যদি আন্ডারলাইং কজ সার্চ করতে থাকি, ব্রঙ্কিয়েকটিসিসের অনেকগুলো কজ আছে। একটা হতে পারে চাইল্ডহুড রিপিটেড নিউমোনিয়া, একটা হতে পারে সিস্টিক ফাইব্রোসিস, একটা হতে পারে হাইপোগামাগ্লোবিনিমিয়া, একটা হতে পারে চাইল্ডহুড টিউবারকুলোসিস। তো এই কন্ডিশনগুলো যদি আমরা চিন্তা করি তাহলে পেশেন্টের এই ডিজিজের সাথে কজটা আমরা বের করতে পারবো। আরেকটা হচ্ছে যে পেশেন্ট, আমি দেখতেছি পেশেন্ট একদম ফ্যাকাশে হয়ে আছে, অ্যানিমিক, তার মানে আমি আগে চিন্তা করবো যে পেশেন্টের এমন কোনো কন্ডিশন আছে যাতে তার ব্লাড লস হচ্ছে, হতে পারে তার হেমোপ্টাইসিস, হতে পারে পেশেন্টের লং টার্ম কোনো ডিজিজ, ম্যালিগনেন্সি হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে। এটা আমি আবারও বলতেছি, আমি যে এখানে এক্সট্রা যে পোর্শনগুলো বলতেছি এগুলো একটাও কিন্তু আমাদের দেশের, আমরা যখন বলবে যে এক্সামিনেশন করো, স্যারদের সামনে উচ্চারণ করা যাবে না কিন্তু।
যে বা খাতায় যখন লিখবো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, এগুলো আমরা কিন্তু এক্সামিনেশনের পার্ট হিসেবে লিখবো না, কিন্তু এগুলো আমরা রাখবো হচ্ছে নিজে ডায়াগনোসিস করার জন্য, বা ওয়ার্ডে যখন আমি পেশেন্ট দেখতে যাব তখন নিজেকে পেশেন্টের ডায়াগনোসিসে কোরিলেট করার জন্য। সাইনোসিস, এখন সাইনোসিস কেন হতে পারে? রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট সাইনোসিস হতে পারে পেশেন্টের হাইপোক্সিক যে কোনো কন্ডিশনে। ইদানিং যে করোনার পেশেন্টগুলো মারা যাচ্ছে, করোনার পেশেন্টগুলো কিন্তু বেশিরভাগই যে বলা যাচ্ছে যে পরে ভালো ছিল, কিছু জানে না, হঠাৎ করে মারা গেছে। প্রত্যেকটা পেশেন্ট হচ্ছে মারা যাচ্ছে হাইপোক্সিয়ার জন্য। হাইপোক্সিয়া হচ্ছে থ্রম্বোএম্বোলিক কজ হচ্ছে। করোনার ক্ষেত্রে যেটা হচ্ছে এটাকে বলা হয় হ্যাপি হাইপোক্সিয়া, কিন্তু বোঝা যায় না, রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, রোগী বলতে পারছে না। কিভাবে বুঝবে? বাসার লোকজন খেয়াল করবে যে সে নীল হয়ে যাচ্ছে কিনা, ঠোঁট হাত এগুলো নীল কিনা। তো সাইনোসিস আমাকে ইন্ডিকেট করছে যে রেসপিরেটরি ফেইলিওরের পেশেন্ট। টাইপ 1 এ সাইনোসিস ডেভেলপ করে। টাইপ 1 মানে হচ্ছে অক্সিজেন কম, টাইপ 2 মানে হচ্ছে অক্সিজেন কম কার্বন ডাই অক্সাইড বেশি। তো টাইপ 1 টাইপ 2 দুটোতেই সাইনোসিস থাকবে। ক্লাবিং, রেসপিরেটরি সিস্টেম ডিজিজ অনেকগুলোতে ক্লাবিং হয়। সবচেয়ে কমন হচ্ছে যেগুলোতে সাপোরেটিভ লাং ডিজিজ, যেমন হচ্ছে ব্রঙ্কিটিসিস। ডেভিডসনে কিন্তু টিউবারকুলোসিসের ক্ষেত্রেও বলা আছে যে ক্লাবিং হয়। তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এটা তো একটা পেশেন্ট আমি দেখতেছি, রুমে ঢুকে দেখতেছি ক্যাকিকটিক পেশেন্ট, আমি একটু হাতের দিকে তাকিয়ে দেখলাম যে তার স্টেজ 4 ক্লাবিং আছে। আমার তো হচ্ছে ডায়াগনোসিস মোটামুটি হয়ে যায় যে একটা স্টেজ 4 ক্লাবিং ক্যাকিকটিক পেশেন্ট, অ্যানিমিক হয়ে আছে, এটা আই এম ডিলিং উইথ ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট। আমার পেশেন্টের টাচও করা লাগেনি এখনো। ফ্ল্যাপিং ট্রেমর, এটা আসলে একটু ট্রিকি পরীক্ষার সময় এক্সামিনেশন করা। এটা যদি পরীক্ষায় না হয়, যদি ওয়ার্ডে হয় বা আমাকে লং কেসে দেয়, তাহলে আমি চেক করে নিব। ফ্ল্যাপিং ট্রেমর বলতে বোঝায় পেশেন্টের সামনে বলবো যে হাত দুটো সামনে এভাবে তুলে ধরেন, তুলে ধরে হচ্ছে দেখা যায় যে পেশেন্টের যদি হাতটা স্টেজ একদম সোজা ধরে রাখতে পারে তাহলে তার ফ্ল্যাপিং ট্রেমর নাই। ফ্ল্যাপিং ট্রেমর থাকে হচ্ছে যে কোনো অর্গান ফেলিওরের ক্ষেত্রে, যেমন লাংসের যদি ফেলিওর হয়, রেসপিরেটরি ফেলিওর, লিভার হেপাটিক ফেলিওর, এগুলোতে হচ্ছে ফ্ল্যাপিং ট্রেমর পাবো। কিরকম থাকে? এভাবে হাতটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, ফ্ল্যাপিং ট্রেমর। ডিস্ট্যান্টেড জুগুলার ভেন যদি আমি পাই, একটা পেশেন্টের দেখতেছি যে আমি জুগুলার ভেনাস পালসেশন যেটা, এটা একদম ডিস্ট্যান্টেড হয়ে আছে জুগুলার ভেন, তাহলে আমি কি চিন্তা করব? আমি চিন্তা করব এই পেশেন্টের এমন কোনো কন্ডিশন আছে যেটার জন্য তার রাইট হার্টের প্রেশার বেড়ে গেছে। রাইট হার্টের প্রেশার বেড়ে যাওয়ার কারণে সুপিরিয়র ভেনা কাভার প্রেশার বেড়ে গেছে। সুপিরিয়র ভেনা কাভা যেহেতু জুগুলার ভেইন নিয়ে ফর্ম হয়, জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হয়ে গিয়েছে। এখন জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হলে আমাকে কি চিন্তা করতে হবে? যেটা বললাম যে রাইট হার্টের প্রেশার বেড়ে গেছে, কিন্তু রাইট হার্টের প্রেশার না বেড়েও তো জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হতে পারে, কারণ যেহেতু জুগুলার ভেইন আমি বললাম যে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ফর্ম হচ্ছে। সুপিরিয়র ভেনা কাভা প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায়, জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হবে। এটা কিভাবে ডিফারেন্সিয়েট করব? যে একটা পেশেন্টের ডিস্টেন্ডেড জুগুলার ভেইন, এটা কি সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন হয়েছে, নাকি রাইট হার্টের প্রেশার বেড়ে গিয়ে হয়েছে? যদি দেখি যে পেশেন্টের ডিস্টেন্ডেড জুগুলার ভেইন সাথে হচ্ছে পালসেটাইল, তার মানে পেশেন্টের হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাওয়ার কারণে এই জুগুলার ভেইন ডিস্টেন্ডেড হয়েছে। আর যদি দেখি যে আমার এখানে যে ভেইনের ডিস্টেনশন হয়ে আছে কিন্তু কোনো পালসেশন নাই, তার মানে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাক্ট হয়ে আছে। অবস্ট্রাক্ট হয়ে থাকার কারণে নিচে যে কার্ডিয়াক পালসেশন, এটার ওয়েভস উপরে আসছে না। নেক্সট পয়েন্ট একটা আমরা দেখবো, সেটা হচ্ছে ফুলনেস অফ সুপ্রাক্লাভিকুলার ফোসা। সুপ্রাক্লাভিকুলার ফোসা যেটা এখানে জাস্ট একটু তাকায় দেখবো, যদি দেখি যে ফুল হয়ে আছে সুপ্রাক্লাভিকুলার ফোসা, তাহলে এটা কিন্তু ওয়ান সাইন অফ সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন। এবং সুপিরিয়র ভেনা কাভা কিন্তু আমাদের ঠিক পাশে থাকে। এটা কেন অবস্ট্রাক্ট হতে পারে? অবস্ট্রাক্ট হতে পারে ধরলাম এটার সাথেই হচ্ছে আমাদের লাংসের অ্যাপেক্স। লাংসের অ্যাপেক্সে যদি একটা টিউমার থাকে, অথবা এখানের যদি কোনো একটা লিম্ফ নোড আছে, যে লিম্ফ নোডটা এত বড় হয়ে গিয়েছে সুপিরিয়র ভেনা কাভাকে কম্প্রেস করছে, অথবা সুপিরিয়র ভেনা কাভার ভেতরেই হচ্ছে কোনো থ্রম্বোসিস জমেছে, এই কন্ডিশনগুলোতে হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হবে। তাহলে কজ কি? একটা হতে পারে উইদিন দ্য লুমেন, একটা হচ্ছে আউটসাইড অফ দ্য লুমেন। আউটসাইড অফ দ্য লুমেনে কি হতে পারে? একটা হতে পারে হচ্ছে লাংসের অ্যাপেক্স দিয়ে, একটা হতে পারে সারাউন্ডিং লিম্ফ নোড দিয়ে। লাংসের অ্যাপেক্সে টিউমারের জন্য সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়, এটা একটা টিউমারের কারণে হয়। এই টিউমারটাকে বলা হয় হচ্ছে প্যানকটস টিউমার।
এটার সাথে একটা সিনড্রোম আছে, প্যানকট সিনড্রোম। এটা এমবিবিএস লেভেলে লাগবে না, পরে লাগবে। যারা এফসিপিএস পরীক্ষা বা হচ্ছে এমআরসিপি এএমসি ল্যাব দিতে যাবে তাদের জন্য লাগবে। পামার এরিথেমা বলে ফেলেছি অলরেডি। পেশেন্টের আমি যখন পায়ের কাছে যাব পেশেন্টের চেস্ট দেখার জন্য, আমি একটু পাটা দেখি না, পা ফোলা আছে কিনা। আমি একটা দেখলাম যে একটা পেশেন্টের জেবিপি ডিস্টেন্ডেড, তার পেশেন্টের পাও ফোলা, তার মানে আমি কোন পেশেন্ট ডিল করতেছি? পেশেন্টের ইডিমা আছে, জেবিপি ডিস্টেন্ডেড, তার মানে আই এম ডিলিং উইথ এ পেশেন্ট অফ কর পালমোনালি। কর পালমোনালি হতে পারে কোন কোন কন্ডিশনে? কমনলি হচ্ছে যে পালমোনারি হাইপারটেনশন থেকেই তো কর পালমোনালি। পালমোনারি হাইপারটেনশন হয় এমন কন্ডিশনগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অফ পালমোনারি ডিজিজ, সিওপিডি। সিওপিডি থেকে হতে পারে, ব্রঙ্কিকটিসিস থেকে হতে পারে, অথবা রাইট হার্ট ফেইলিওরের অন্য কজগুলো থেকে হতে পারে। এবার আসি একটা ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং, সেটা হচ্ছে কফের ক্যারেক্টার। পেশেন্টের যদি দেখি আমি কফ কাশতেছে, একটা লং কেস হলে আমার সুবিধা, লং কেস তো স্যার আমাকে অবজার্ভ করছেন, আমি যা খুশি তাই করে আমার ডায়াগনোসিস আমি আসতে পারি। আর শর্ট কেসেও দেখা যাবে যে যখন আমাকে বলবে যে এক্সামিনেশন অফ দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, পেশেন্টের যদি কোনো কন্ডিশন থাকে কাশি দেওয়ার মতো, ওর কিন্তু কাশতে থাকে। এখন কাশিটা কি? কফটা হচ্ছে যে আমার রেসপিরেটরি এয়ারওয়েতে কোনো একটা ইরিটেন্ট আছে, ওই ইরিটেন্টটাকে বের করে দেওয়ার জন্য আমার বডির রিফ্লেক্স মেকানিজমে কফটা তৈরি হয়। এখন চিন্তা করি যে একটা পেশেন্টের নিউমোনিয়া আছে। নিউমোনিয়াটা সাধারণত কোথায়? নিউমোনিয়া কিসের ডিজিজ? নিউমোনিয়া হচ্ছে আমাদের লাং প্যারেনকাইমার ডিজিজ। তো লাং প্যারেনকাইমা মানে হচ্ছে ওই অ্যালভিওলার লেভেলে ইনফেকশন, প্যারেনকাইমার লেভেলে ইনফেকশন। এই পেশেন্টগুলার কাশিটা হয় হচ্ছে এরকম একটা, তার মানে হচ্ছে উইক কফ, রিপিটেড স্মল বাউট কফ। মানে তারা অনেক জোরে কাশবে না, অনেকক্ষণ ধরে কাশবে না, এক কাশির ডিউরেশন বেশি থাকবে না। কেন? কারণ হচ্ছে যে একদম ঠিক প্যারেনকাইমাল লেভেলে যেখানে হচ্ছে নার্ভ গুলো থাকে, সে জোরে কাশি দিতে গেলে তার ওই নার্ভ এন্ডিং এ পেইন হবে। এই কারণে আমার বডি রিফ্লেক্স মেকানিজমে তার ওই যখন হচ্ছে আমার অ্যালভিওলার লেভেল অথবা প্যারেনকাইমাল লেভেলে যখন কোনো প্যাথোলজি থাকে তখন কাশির ক্যারেক্টার থাকে এরকম, ঠিক মানে হচ্ছে রিপিটেড স্মল বাউট কফ অ্যান্ড উইক কফ। এবার হচ্ছে যে পেশেন্টের যদি আমরা চিন্তা করি যে একটু উপরের দিকে আসি, উপরের দিকে বলতে আচ্ছা উপরের দিকে না, সিওপিডির পেশেন্ট। সিওপিডির পেশেন্টদের কি থাকে? ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই পেশেন্টদের হচ্ছে আমাদের অ্যালভিওলাই গুলো হচ্ছে কলাপস করে হচ্ছে যে এটা তো ইরিভার্সিবল ড্যামেজ করে আমাদের অ্যালভিওলাই গুলো হচ্ছে, বা টার্মিনাল ব্রঙ্কিউলের পরের যে স্টেজের ইয়েগুলো আছে এগুলো। এই পেশেন্টদের শ্বাস নেওয়ার সময় অ্যালভিওলাই গুলো হচ্ছে কলাপস করে যায়। তো এদের কাশির একটা স্পেশাল ক্যারেক্টার আছে, এদের ক্যারেক্টারটা অনেকটা এরকম। প্রথমে লম্বা একটা শ্বাস নেয় পেশেন্ট, এটা হচ্ছে সিওপিডির ক্যারেক্টার। এইভাবে এরকম শ্বাস নেওয়ার কারণটা কি? এরকম কফের কারণটা কি? এরকম কফের কারণটা হচ্ছে যে পেশেন্টের অ্যালভিওলাই গুলো কলাপস করে যায়। ওরা প্রথমে হচ্ছে লম্বা একটা শ্বাস নেয়, অ্যালভিওলাই গুলো ওপেন করে যখনই হচ্ছে যে কাশিটা আসে, প্রথমবার কাশিটা হচ্ছে ফোর্সফুল আসে, তারপরে আবার অ্যালভিওলাই গুলো কলাপস করে যায়। ওই কলাপস অ্যালভিওলাই গুলোতে ইরিটেন্ট থাকে বলে মাল্টিপল স্মল বাউট কফগুলো তখন আবার হতে থাকে। এটা হচ্ছে সিওপিডির ক্যারেক্টার এটা। এবার আসি আর একটু উপরের দিকে, অ্যাজমার ক্ষেত্রে কি হয়? অ্যাজমার ক্ষেত্রে পেশেন্টের কিন্তু মিডিয়াম সাইজ ইয়ারওয়ে থেকে শুরু করে স্মল ইয়ারওয়ে সবই কিন্তু হচ্ছে ন্যারোয়িং হয়ে যায়। এই অ্যাজমার পেশেন্ট গুলো হচ্ছে তাদের কাশির ক্যারেক্টারটা একটু স্ট্রং থাকে, এটা উইক থাকে না। ওরা রিপিটেড কাশি দিবে, এভাবে কাশবে। ওরা স্ট্রং কফ, রিপিটেড কফ, যেহেতু মিডিয়াম সাইজ এয়ারওয়ে গুলা সাধারণত কলাপস হয় বা ন্যারোয়িং হয়ে যায়। এটা মানে আমরা নিচ থেকে যত উপরের দিকে উঠতে থাকবো, প্যারেনকাইমা, অ্যালভিওলাই, মিডিয়াম সাইজ এয়ারওয়ে, লার্জ এয়ারওয়ে, যত উপরের দিকে উঠতে থাকবো তত দেখা যাবে যে আমাদের কাশির স্ট্রংগেস্ট কাশি আমরা উপরের দিকে পাবো, কারণ আমাদের ইয়ার
তার যে কফের রিফ্লেক্সটা একদম নিচ থেকে তৈরি হয়ে আসে, তো উপরের দিকে যখন আমরা যাব তত ইয়ার বেশি পাবো আমরা। এবার একটা পেশেন্টের আমরা চিন্তা করি যে ফ্যারিনজাইটিস বা ল্যারিনজাইটিস পেশেন্ট, কোথায় হচ্ছে? গলায়। তাহলে আমরা ফুসফুস থেকে শুরু করে অ্যালভিওলাই থেকে শুরু করে অনেক এরিয়া পাবো বাতাসটা আনার জন্য। এই পেশেন্টের কাশির ক্যারেক্টারটা থাকে এরকম, স্ট্রং কফ, সিঙ্গেল কফ। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি পেশেন্টকে ভালো করে অবজার্ভ করি তাহলে শুধুমাত্র কাশির ক্যারেক্টারটা দেখেই আমরা মোটামুটি বলতে পারবো যে এই পেশেন্টের কোন ডিজিজ পেশেন্টের আছে। সেটা ফ্যারিনজাইটিস হতে পারে, ল্যারিনজাইটিস হতে পারে, অ্যাজমা হতে পারে, সিওপিডি হতে পারে, তারপরে হচ্ছে আইএলডি হতে পারে, নিউমোনিয়া হতে পারে। আরেকটা কাশির ক্যারেক্টার কিন্তু আমরা কিন্তু শুনলে বোঝা যায় এটা কি ভেজা ভেজা মানে স্পুটাম প্রোডাকশন হচ্ছে নাকি হচ্ছে এটা ড্রাই কফ। তো এই ক্যারেক্টারটা যদি আমরা ভালো করে খেয়াল করি যে একটু ভেজা কাশির এক ধরনের ক্যারেক্টার থাকে, ড্রাই কফের এক ধরনের ক্যারেক্টার থাকে, এটা দিয়েও আমরা বুঝতে পারবো যে স্পুটাম প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না। এটা এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, কফের ক্যারেক্টারটা আমি আবার একটু বলছি। এটা বেসিক্যালি আমি নিজে এটা শিখেছি হচ্ছে পুনের চেস্ট রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর, ওনার একটা ভিডিও আমি অনেক দিন আগে দেখেছিলাম, ওই ভিডিও থেকে আমি এটা শিখেছি। এটা খুঁজলে হয়তো পাওয়া যাবে এখনো। একটা পেশেন্টের কফটা আমাদের শুরু হয় হচ্ছে একদম আমাদের লাংসের অ্যালভিওলাই থেকে, কফ রিফ্লেক্সটা ওখান থেকে শুরু হয়। এখন যদি কোনো প্যাথোলজি থাকে লাংসের অ্যালভিওলাইতে অথবা প্যারেনকাইমাতে, যেমন নিউমোনিয়া, তাহলে যেহেতু আমার অ্যালভিওলাই থেকে আমার কফের রিফ্লেক্স শুরু হয়, আমরা অ্যালভিওলাই অ্যাফেক্টেড, খুব বেশি জোরে সে কাশি দিতে পারবে না এই অর্থে যে অ্যালভিওলাই গুলো তখন ভালো কাজ করতেছে না, অ্যালভিওলাই গুলো হচ্ছে ফ্লুইডে ভরা। এই ধরনের পেশেন্টদের পেইন থাকে, সো কাশির ক্যারেক্টারটা এরকম থাকে। কেমন এটা? এটা হচ্ছে উইক কফ, স্মল বাউট কফ, রিপিটেড, দুইটা তিনটা এরকম। আরেকটু উপরের দিকে আসি, এটা হচ্ছে সিওপিডির পেশেন্টের ক্যারেক্টার যদি বলি। সিওপিডিতে যেহেতু হচ্ছে কলাপস হয়ে যায় অ্যালভিওলাই গুলা, তো এই পেশেন্টরা প্রথমে একটা জোরে শ্বাস নেয়, শ্বাস নিয়ে তারপরে তো সিওপিডি পেশেন্টে প্রথমে জোরে একটা শ্বাস নিয়ে অ্যালভিওলাই গুলো কলাপস অ্যালভিওলাই গুলোকে সে ফুলাবে, সাথে সাথে ইরিটেন্ট থাকার কারণে কফ রিফ্লেক্স তৈরি হবে। যেহেতু অ্যালভিওলাই গুলো শুরুতে অনেক বাতাস নিয়ে নিয়েছে, শুরুর কফটা হবে হচ্ছে স্ট্রংগেস্ট, তারপরে রিপিটেড স্মল বাউট কফ। এটা হচ্ছে সিওপিডির কফ। এবার অ্যাজমার কফটা বলি। অ্যাজমার কফ হচ্ছে, অ্যাজমা তো হচ্ছে ইনফেক্টিভ কজটা কম অ্যাজমাতে। অ্যাজমা বেসিক্যালি হয় হচ্ছে ইনফ্লামেটরি কজের জন্য, কোনো একটা অ্যালার্জেন ঢুকেছে ওইটার জন্য। তো অ্যাজমার পেশেন্টদের যেটা, যেহেতু ইনফেকশনটা না, এটা একটা ইনফ্লামেটরি কজের জন্য, তো এদের কিন্তু পেইনটা তেমন থাকে না অ্যালভিওলার লেভেলে। তো এটা অ্যালভিওলার লেভেলের চেয়ে হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ যে এয়ারওয়ে, ওখানে মাল্টিপল টাইপের হচ্ছে ন্যারোয়িং থাকতে পারে। এই ন্যারোয়িং এর জন্য যেহেতু অ্যালভিওলাই গুলো মোটামুটি ভালো, উপরের দিকে হচ্ছে আমাদের ন্যারোয়িং হয়ে আছে, এদের হচ্ছে একটু স্ট্রং কফ হবে রিপিটেড। এটা হচ্ছে অ্যাজমার পেশেন্টদের কফের ক্যারেক্টার। এবার আসি উপরের দিকে, ল্যারিংস, ফ্যারিংস। আমার নিচের গুলো সব ভালো, আমার ল্যারিনজাইটিস হয়েছে, ফ্যারিনজাইটিস হয়েছে। এই পেশেন্টদের কাশিটা হবে এরকম, তার মানে সিঙ্গেল স্ট্রংগেস্ট কফ, একটা একটা করে কাশবে। আচ্ছা, এতক্ষণ যেটা বললাম যে পরীক্ষার সময় যখন আমাদের লিখতে হবে অথবা হচ্ছে যে যখন স্যাররা জিজ্ঞেস করবে, পরীক্ষা এমবিবিএস লেভেলের কথা বলছি আমি, তখন আমরা শুধুমাত্র এই 8টা পয়েন্টের কথা উল্লেখ করব বা খাতায় লিখব এটা। আর নিজেদের ডায়াগনোসিসে যাওয়ার জন্য বা ওয়ার্ডে যখন পেশেন্ট দেখবো বা লং কেসে দিয়েছে, তখন আমি এই পয়েন্টগুলো চিন্তা করব যে এক্সট্রা আমি যেগুলো বলেছি এটা। নেক্সট পয়েন্ট আমাদের পালপেশন। পালপেশন আমরা কি কি চেক করব? এটা হচ্ছে পরীক্ষায় এমবিবিএস লেভেলে আমাদের দেশের যে ট্রেডিশন, ওই ট্রেডিশনের গিয়ে পেশেন্টকে ফার্স্টে জিজ্ঞেস করে নিব যে বাবা আপনার কি বুকে কোথাও ব্যথা আছে কিনা। যদি সে দেখায় যে এই এরিয়াতে ব্যথা আছে, তাহলে এটা আমি ফার্স্টে একটু হালকা করে পালপেট করে নিব, এটা চেক করে দেখবো যে কোনো সোয়েলিং আছে কিনা বুকে কোথাও।
তারপর চেক করবে পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স পিট, চেস্ট এক্সপ্যান্সিবিলিটি, সিমেট্রি অফ চেস্ট মুভমেন্ট, ভোকাল ফ্রেমিটাস। কোনটা কি আসছে? পজিশন অফ দ্য ট্রাকিয়া। পজিশন অফ দ্য ট্রাকিয়া দেখার কয়েকটা সিস্টেম আছে, সেটা ওয়ান ফিঙ্গার দিয়ে চেক করা যায়, সেটা 3 ফিঙ্গার দিয়ে চেক করা যায়। আমাদের স্যাররা বেশি পছন্দ করে 3 ফিঙ্গার টেকনিক। আমি পরে ছবি দেখাচ্ছি 3 ফিঙ্গার টেকনিকটা। দুইটা আঙ্গুল, যেটা হচ্ছে রিং ফিঙ্গার অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, এই দুইটা আঙ্গুল আমরা রাখবো হচ্ছে ক্ল্যাভিকুলের ঠিক উপরে, আমাদের এখানকার যে স্টার্নোক্লেডোমাস্টোয়েড মাসেল আছে, মাসেলের ইনসেশনের এখানে। আরেকটা ফিঙ্গার দিয়ে আমি ট্রাকিয়ার দুই পাশে আমি ফিঙ্গারটা প্রেস করার চেষ্টা করব, দেখবো যে কোন দিকে কোনো দিকে ঢুকে যাচ্ছে কিনা। সাধারণত দুই দিকে সমানভাবে ঢুকে যাবে। যদি দেখি যে একদিকে ঢুকে যাচ্ছে আরেক দিকে ঢুকে যাচ্ছে না, আমি বাধা পাচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমার ট্রাকিয়া ওই পাশে ডেভিয়েট। নর্মালি ট্রাকিয়া সাধারণত একটু রাইটে ডেভিয়েট থাকে। এখন ট্রাকিয়া ডেভিয়েশন, এটা দেখার ইম্পর্টেন্সটা কি? ট্রাকিয়া ডেভিয়েশন দুই রকম হতে পারে। লাংসের প্যাথোলজির জন্য ধরলাম আমার একটা পেশেন্টের রাইট লাংসে প্যাথোলজি, এটা ট্রাকিয়াকে টেনে এই পাশে নিয়ে আসতে পারে, বা ট্রাকিয়াকে অপোজিট লাংসে, অপোজিট দিকে লেফটে সরিয়ে দিতে পারে। কোন কোন কন্ডিশন এমন হতে পারে? ধরলাম যে একটা পেশেন্টের টিবি ছিল, টিবি গুলো আমরা সাধারণত জানি যে টিউবারকুলোসিস সাধারণত লাংসের অ্যাপেক্স কে এফেক্ট করে, উপরের দিকে। এখন দীর্ঘদিন টিবি ছিল পেশেন্টের, পেশেন্ট আনডায়াগনোসড ছিল, ট্রিটমেন্ট শুরু করেছে 7-8 মাস পরে বা 2 মাস পরে, ততদিনে আমাদের লাংসের এখানে ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে গিয়েছে। তো ফাইব্রোসিস মানে কি? ইনফ্লামেশন হয়েছে, ফাইব্রোসিস হয়েছে, ফাইব্রাস ব্যান্ড গুলো আশেপাশে যা আছে সবগুলো টেনে শ্রিঙ্ক করবে। রাইট লাংসের আপারে প্যাথোলজি তাহলে কি করবে? সেম সাইডে নিয়ে আসলো। বা আমার লেফট সাইডে যদি প্যাথোলজি থাকে, যদি দেখি যে আমি প্যাথোলজি পাচ্ছি লেফট সাইডে, ট্রাকিয়াও সরে গিয়েছে লেফট সাইডে, তাহলে আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে এখানে হয় ফাইব্রোসিস আছে অথবা এই লাংসের কোনো কলাপস আছে। ভেরি গুড। এখন আমি দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টের আমি প্যাথোলজি পাচ্ছি রাইট লাংসে, কিন্তু ট্রাকিয়া সরে গিয়েছে লেফট লাংসে, লেফটের দিকে, লেফট লাংস বলছে, লেফটের দিকে। তাহলে এমন কি কন্ডিশন হতে পারে? কেউ তাকে ধাক্কা দিল, ম্যাসিভ প্লুরাল এফিউশন। প্লুরাল এফিউশনের জন্য ট্রাকিয়া সরবে না শুধু প্লুরাল এফিউশন বললে। একটা পেশেন্টের প্লুরাল এফিউশন আছে 500 ml, ট্রাকিয়া সরবে? কখনোই ট্রাকিয়া সরবে না। ট্রাকিয়া ওই সেম সাইডেই থাকবে, যেখানে থাকার ওখানেই থাকবে। ম্যাসিভ এফিউশন না হওয়া পর্যন্ত আমার ট্রাকিয়া অপোজিট সাইডে যাবে না। এখন ম্যাসিভ এফিউশন বলতে কি বুঝ, এক্সরেতে যদি দেখা যায় পেশেন্টের প্লুরাল এফিউশনের যে কার্ভিলিনিয়ার আপার বর্ডার, এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের বা তার উপরে চলে গেছে, তাহলে এটাকে ম্যাসিভ প্লুরাল এফিউশন বলবো। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এটা লোব ধরে না, জোন ধরে বলতে হবে যে ফার্স্ট জোন, আপার জোন কতটুকু এক্সরেতে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে আপার জোন, মিডল জোন হচ্ছে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, তার নিচে হচ্ছে লোয়ার জোন। তো যখন ওই আপার জোনকে টাচ করবে ফ্লুইড, এটা হচ্ছে ম্যাসিভ প্লুরাল এফিউশন। এখন আমি একটা পেশেন্ট পেলাম যে একটা পেশেন্টের ট্রাকিয়া সরে গেছে একদম লেফটে, পেশেন্টের রাইট লাংসও আমি কোনো প্যাথোলজি পাচ্ছি না, লেফট লাংসও প্যাথোলজি পাচ্ছি না। ঘটনা কি? মিডিয়াস্টেনাল গ্রোথ, ট্রাকিয়ার পাশে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড আছে, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড এত বড় হয়ে গিয়েছে, ট্রাকিয়াকে রাইট সাইডে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড বড় হয়েছে, ট্রাকিয়াকে সরিয়ে লেফটে সরায় দিল। অথবা গয়টার, পেশেন্টের রেট্রোস্টার্নাল গয়টার আছে, পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড যেটা, এটা হচ্ছে স্টার্নামের পেছন দিয়ে বাড়তেছে, তাহলে কি হবে? ট্রাকিয়াকে ওইদিকে সরিয়ে দিবে গয়টারের জন্য। তাহলে লাংস, আমরা ট্রাকিয়ার প্যাথোলজি শিখলাম যে ট্রাকিয়া ধরে যদি দেখি যে সেম সাইডে প্যাথোলজি, সেম সাইডে শিফট, তাহলে আমরা চিন্তা করব ফাইব্রোসিস কলাপস। যদি চিন্তা করি যে ট্রাকিয়া প্যাথোলজি রাইট সাইডে, ট্রাকিয়া অপোজিটে ডেভিয়েট হয়েছে, তাহলে আমরা চিন্তা করব ম্যাসিভ প্লুরাল এফিউশন অথবা নিউমোথোরাক্স অথবা মিডিয়াস্টেনাল কোনো গ্রোথ। এবার অ্যাপেক্স বিট, নরমালি অ্যাপেক্স বিট থাকে হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, 7 to 9 সেন্টিমিটার ল্যাটারাল ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন। এটা থেকে যদি দেখি যে আমি একটা পেশেন্টের অ্যাপেক্স বিট খুঁজেই পাচ্ছি না, তাহলে কি কি চিন্তা করব? তাহলে হচ্ছে যে একটা পেশেন্টের ইম্পালপেবল অ্যাপেক্স বিট কখন হতে পারে? একটা হতে পারে পেশেন্ট খুব অবেসিটির জন্য হতে পারে। পেশেন্টের যদি সিওপিডি পেশেন্ট থাকে, সিওপিডি কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে এমফাইসেমা, একটা হচ্ছে ব্রঙ্কিওকিসিস। এমফাইসেমাতে হাইপার ইনফ্লেটেড লাং ফিল্ড থাকে, ওই এত হাইপার ইনফ্লেটেড হয়ে আছে
যে লাংসটা একদম পেছনের দিকে চলে গিয়ে, সরি, হার্টটা লাংসের পেছনের দিকে চলে গিয়েছে, উপরে একটা বিশাল বেলুন, তখনও কিন্তু আমরা পাবো না। তাহলে এমফাইসেমাই পাবো না, পেশেন্টের ম্যাসিভ প্লুরাল এফিউশন হলে পাবো না, পেরিকার্ডিয়াল এফিউশন হলে পাবো না, অবেস পার্সনদের পাবো না, অ্যাথলেটদের পাবো না, বিহাইন্ড দ্য রিপস যদি থাকে তাহলে পাবো না, ডেক্সট্রোকার্ডিয়া যদি থাকে তাহলে লেফট সাইডে পাবো না, অপোজিট সাইডে পাবো। 7টা কন্ডিশন বললাম। আর কি কি? এটা তো হচ্ছে ইম্পালপেবল অ্যাপেক্স বিটের কথা বললাম। যদি দেখি যে একটা পেশেন্টের অ্যাপেক্স বিট ডিসপ্লেসড ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি, কি চিন্তা করব? এটা মিডিস্টাইনাল শিফটের জন্য হচ্ছে। এমন হতে পারে যে পেশেন্টের রাইট লাংসে কোনো প্যাথোলজি আছে, যে রাইট লাংসের প্যাথোলজির জন্য ম্যাসিভ প্লুরাল এফিউশন হতে পারে, লাংসকে সরিয়ে দিল, সরি হার্টকে একটু সরিয়ে দিল ল্যাটারালি, এটার জন্য হতে পারে। অথবা কোনো লাংসে প্যাথোলজি নাই, শুধু দেখলাম যে অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড ডাউনওয়ার্ডস, তার মানে হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার ভলিউম যেটা এটা অনেক বেড়ে গিয়েছে। এটা হতে পারে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজের জন্য, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য, অথবা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথির জন্য। এটা কিন্তু ডিসপ্লেস ডাউনওয়ার্ডস ল্যাটারালি বললাম আমি। কিন্তু একটা পেশেন্টের যদি দেখি যে থাকার কথা পেশেন্টের অ্যাপেক্স বিট লেফট 5th ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, এটা এখানে না থেকে আমরা পাচ্ছি একদম মিডিয়ালি, তাহলে কি চিন্তা করব? আমরা চিন্তা করব যে ফাইব্রোসিস, কোন ফাইব্রোসিস হচ্ছে রাইট লাংসে। যদি ফাইব্রোসিস হয় তো লাংসের সাথে তো হার্টের একটা পোর্শন লাগানো থাকে, তাহলে টেনে হার্টকে রাইটের দিকে নিয়ে আসছে। অথবা লেফট লাংসেরই লোয়ার জোনে কোনো প্যাথোলজি আছে, ফাইব্রোসিস হয়ে আছে, হার্টকে টেনে উপরের দিকে তুলে নিয়ে আসলো, যেটা 5th-এ থাকার কথা 5th-এ না পেয়ে আমরা 4th-এ পাচ্ছি। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যাপেক্স বিটের কথা। এবার আসি চেস্ট এক্সপেন্সিবিলিটি। চেস্ট এক্সপেন্সিবিলিটি চেস্ট চেক করতে হয় হচ্ছে মেজারিং টেপ দিয়ে। মেজারিং টেপ দিয়ে আমরা সাধারণত চেস্ট এক্সপেন্সিবিলিটি থাকে 3 to 5 সেন্টিমিটার। কমে গেলে প্যাথোলজি, বেড়ে গেলে প্যাথোলজির কথা বলা নাই, যে চেস্ট এক্সপেন্সিবিলিটি বেড়ে গেছে। কমে যায় কি কি কন্ডিশনে চেস্ট এক্সপেন্সিবিলিটি? কমে যেতে পারে হচ্ছে যে 2টা লাংস ইনভলভমেন্ট যখন থাকে তখন হচ্ছে চেস্ট এক্সপেন্সিবিলিটি আমরা কম পাবো। অথবা সিঙ্গেল লাংসে যদি বড় ধরনের কোনো প্যাথোলজি থাকে যেটা লাংসের একটা বড় পোর্শন ধরে এফেক্টেড করেছে, তখন আমরা পাবো। আইএলডির পেশেন্ট, আইএলডি মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এই পেশেন্টদের 2টা লাংস ইনভলভমেন্ট থাকে। সিওপিডির পেশেন্ট 2টা লাংস ইনভলভমেন্ট থাকে। ব্রঙ্কিওপ্টিসিস 2টা লাংস ইনভলভমেন্ট থাকে, কমনলি একটা লাংসে হতে পারে। এই পেশেন্টের চেস্ট এক্সপেন্সিবিলিটি কম পাবো। এবার আসি সিমেট্রি অফ দ্য চেস্ট মুভমেন্ট। তো সিমেট্রিটা কিভাবে দেখে? সিমেট্রিটা আমরা দেখতে হয় হচ্ছে অ্যাবভ দ্য নিপল লাইন, অ্যাট দ্য লেভেল অফ নিপল, বিলো দ্য লেভেল অফ নিপল। উপরের দিকে 2টা হাত রাখবো, রেখে রোগীকে বলবো যে আপনি লম্বা করে দম নেন, দম ছাড়েন। আমি হাতটা রাখবো, ফিঙ্গারটা কিন্তু আমার থামটা কিন্তু একদম চেস্টের সাথে আমি প্রেস করে রাখবো না, তাহলে মুভমেন্ট আমি পাবো না। এটা ধরে আমি দেখাবো, ছবি আছে আমার কাছে পরে। রোগীকে বলবো লম্বা করে শ্বাস নেন, শ্বাস ছাড়েন। আমি দেখবো যে 2টা ফিঙ্গার মিড লাইন থেকে সমান দূরত্বে সরছে কিনা। যদি দেখি যে সমান দূরত্বে সরছে, উপরের দিকে নিচের দিকে, তাহলে মাঝখানে, তাহলে চেস্ট সিমেট্রি নরমাল আছে। সাপোজ একটা পেশেন্ট আমাদের প্লুরাল এফিউশন, প্রলিফেশনের ক্ষেত্রে কি দেখা যাবে যে একটা পেশেন্টের উপরের দিকে চেস্ট ঠিক মতো মুভ করছে, আমার 2 হাতই মুভ করতেছে, মিডলেও মুভ করতেছে, রাইট সাইডে দেখতেছি যে হাতটা মুভ করছে না, শুধু লেফটের হাতটা মুভ করছে। তার মানে কি? তার নিশ্চয়ই হচ্ছে রাইট লাংসের লোয়ার জোনে কোনো প্যাথোলজি আছে, যেমন আমি বললাম এখন তোমাদের প্রলিফেশন থাকার কারণে চেস্টটা মুভ করছে না। এবার আসি হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাস একটা ফালতু জিনিস, এটা আমাদের দেশেই শুধু চেক করে এফসিপিএস আর এমবিবিএস এর জন্য। প্ল্যাপ, এএমসি, ইউএসএমএলই, এমআরসিপি কোথাও ভোকাল ফ্রেমিটাস চেক করা হয় না পরীক্ষায়, বা বাইরে দেশে ওরা প্র্যাকটিসও করে না। কারণ ভোকাল ফ্রেমিটাসের যে জিনিসটাই সেম জিনিসটা আমরা স্ট্যাথোস্কোপ দিয়ে ভোকাল রেজোনেন্সের মাধ্যমে চেক করি। এটা কি জিনিস? এটা হচ্ছে যে আমি কোন একটা আওয়াজ করব, সাধারণত বলা হয় হচ্ছে 3-3 বলার জন্য, ওইটা আমি হাতে ফিল করা। বললাম রোগীকে আমরা ইন্টারকোস্টাল স্পেস ধরে 3-3 3-3 3-3 3-3, এটা আমি হাতে ফিল করব যে রেজোনেন্স একই রকম কিনা দুই পাশে। আমি ভোকাল রেজোনেন্স বলার সময় এই ফ্রেমিটাসটা আমি ক্লিয়ার করে দিব। এখানে একটা ভুল কমনলি স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে বলে পরীক্ষার সময় হোক আর হচ্ছে ওয়ার্ডে পেশেন্ট দেখার সময় হোক, বলে বাবা বলেন তো 1-1 1-1 2-2 2-2, না 1-1 না 2-2 না,
যেখানে রেজোনেন্স বেশি হবে আমাকে সেই ওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন আমাদের বইতে বলা আছে হচ্ছে 99, এন আছে এমন শব্দ যেখানে রেজোনেন্স বেশি। 9, 3 বাংলায় বলতে হবে 3, নট 1, বা 1, ঠিক আছে? এটা হলো আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ। আর সাথে আমি যেটা বললাম যে আমি কিছু এক্সট্রা জিনিস, যেটা বললাম যে তোমাদের আমি একটু অল্টারনেট কিছু জিনিস শেখাবো। এটা হচ্ছে যে যদি সম্ভব হয় পেশেন্টের পালসের ক্যারেক্টার, পালসের রেটটা একটু দেখে নিবা। তো দেখতে গিয়ে না, আমি যে পেশেন্টের যখন আমি জাস্ট হাতটা রাখলাম পালসের উপরে, যদি দেখি একটা পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হচ্ছে, বাউন্ডিং পালস হচ্ছে, বাউন্ডিং পালস বলতে বোঝাচ্ছে হাই ভলিউমের পালস, এই হাই ভলিউম বাউন্ডিং পালস ইজ এ সাইন অফ টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর। মানে হচ্ছে পেশেন্টের কার্বন ডাই অক্সাইড বডিতে রিটেইন করছে। ওই যেটা বললাম এর আগে, পেশেন্টের প্লেথোরিক ফেস থাকবে, পামারি রাইথেমা থাকবে, ভ্যাসো ডাইলেট হয়ে থাকবে বডিতে, হাত দিলে মনে হবে যে সারা শরীর গরম হয়ে আছে। আরেকটা সাইন হচ্ছে টাইপ 2 ফেইলিওরের, সেটা হচ্ছে পালস, হাই ভলিউম বাউন্ডিং পালস। এটা তাহলে আমরা কিন্তু অলরেডি শিখে গিয়েছি যে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওরের ফাইন্ডিং কি। আর টাইপ 1 এ যেহেতু হাইপোক্সিয়া টাইপ 1 এ হবে শুধুমাত্র সাইনোসিস, সেন্ট্রাল সাইনোসিস পাবো, টিপ অফ দ্য ফিঙ্গারে পাবো, লিপে পাবো, নাকে, মাথায়, তারপরে কানের ইয়ার লোবিওল, এগুলো এসব জায়গায় আমরা দেখবো যে সাইনোসড হয়ে আছে। আর লিম্ফ নোড, একটা পেশেন্টকে আমি হঠাৎ করে দেখলাম যে পেশেন্ট ক্যাকেকটিক আমার কাছে আসলো, পেশেন্টের হচ্ছে সুপ্রাক্লাভিকুলার ফোসা এক সাইডে বালজের মতো লাগতেছে, দূর থেকে দেখা মনে হচ্ছে যেখানে লিম্ফ নোড আছে। একটু হাত দিলাম, একদম হার্ড একটা লিম্ফ নোড। ডায়াগনোসিস হচ্ছে কার্সিনোমা লাং। হার্ড লিম্ফ নোড না, লিম্ফ নোডটা একটু সফট বা ম্যাটেড কয়েকটা মনে হচ্ছে। ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের ফার্ম কিন্তু ম্যাটেড, ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের টিবি। তো লিম্ফ নোড দেখেও আমরা অনেক ডায়াগনোসিস করতে পারি। আর কি কি হতে পারে পেশেন্টের? লিম্ফোমা, লিম্ফোমার জন্য হচ্ছে ডিসক্রিট পাবো আমরা। ক্লিনিক্যালি রাবারি কয়জন পেয়েছো আমরা জানি না। আচ্ছা, এটা দেখাচ্ছিলাম যে ওই যে যেটা বললাম যে ট্রাকিয়াটা কিভাবে করে, 3 ফিঙ্গার টেকনিকে ট্রাকিয়া চেক করে, এটা আমি বলেছি। আর চেস্ট এক্সপেন্সিবিলিটি অ্যাবভ দ্য নিপল লাইন, অ্যাট দ্য লেভেল অফ নিপল, আর হচ্ছে বিলো দ্য লেভেল অফ নিপল। এখানে একটা কথা আমি বলি, তোমাদের পরীক্ষায় যদি স্যাররা ইনস্ট্রাকশন দেয় এক্সামিন দ্য চেস্ট ফ্রম ফ্রন্ট, তাহলে শুধু আমরা ফ্রন্ট দেখবো, অ্যাক্সিলারি রিজন দেখবো। এটা অনেকে ভুলে যায় যে অ্যাক্সিলারি রিজনও ফ্রন্টের পার্ট। আর যদি বলে এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম ব্যাক, এটা সবচেয়ে বেশি দেওয়া হয় ব্যাক থেকে, তখন শুধু ব্যাক দেখতে হবে এটা। আর যদি প্রয়োজন হয় কোনোটা অসকালটেশনের জন্য, আমি অসকালটেশনের পারপাসে একটু আমি অ্যাক্সিলারি রিজনে আসতে পারি, কিন্তু চেষ্টা করবো ব্যাক বলে শুধু ব্যাকই থাকার জন্য, ফ্রন্টে কোনো কিছু না। ফ্রন্ট বললে অ্যাক্সিলা প্লাস হচ্ছে ফ্রন্ট। এবার আসো পারকাশন। পারকাশন করব কোন কোন জায়গায় পারকাস করতে হয়? যদি বলে ফ্রন্ট এক্সামিনেশন করার জন্য তাহলে মিড ক্লাভিকুলার লাইন, মিড অ্যাক্সিলারি লাইন। যদি ব্যাক থেকে করতে বলা হয় তাহলে ইনফ্রাস্ক্যাপুলার লাইন। পারকাশনের আরো কিছু পার্ট আছে, এটা রুটিন না। এটা হচ্ছে যে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস, আর একটা হচ্ছে আপার বর্ডার অফ লিভার ডালনেস। পারকাস করতে তো সবাই পারো, তারপরও কিছু ভুলের কারণে অনেকের পারকাশনটা ঠিক হয় না, বিশেষ করে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা, তারা হচ্ছে পারকাশন খুব সফটলি করে। এটা কোথায় ভুলটা হয় আজকে দেখিয়ে দিব আমি। মিড ক্লাভিকুলার লাইন, আচ্ছা কোন কোন জায়গায় পারকাস করব? পারকাস করার হচ্ছে ক্লাভিকল, অ্যাবভ দ্য ক্লাভিকল, at the level of clavicle, below the level of clavicle. পারকাশন হচ্ছে যখন আমাকে ফ্রন্ট থেকে বলবে যে এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম ফ্রন্ট, অথবা যদি লং কেসে কোনো রেসপিরেটরি পেশেন্ট থাকে তখন তো সবই করব আমরা সামনে থেকে, এবং অ্যাক্সিলারি রিজন দুইটা হচ্ছে ফ্রন্টের পার্ট আর হচ্ছে ব্যাকের পার্ট। সামনে থেকে যখন করব আমরা ক্লাভিকলের উপরে পারকাস করব, ক্লাভিকলে পারকাস করব, ক্লাভিকলের নিচে পারকাস করব এটা। তারপরে হচ্ছে আরো দুইটা পারকাশন। আচ্ছা, আমাদের জানা আছে তো না আমাদের লাংসের অ্যাটাচমেন্ট ডায়াফ্রামের সাথে কতটুকু? সামনে থেকে হচ্ছে 6th ইন্টারকোস্টাল স্পেস, ল্যাটারালি হচ্ছে 8th ইন্টারকোস্টাল স্পেস, আর পেছনে হচ্ছে 10th ইন্টারকোস্টাল স্পেস। তো ওই পর্যন্ত আমাকে আসতে হবে। এটা ল্যাটারালি দুইটা পারকাস করলেই হয়, সামনের দিকে 5টা পারকাস, সামনের দিকে আমরা করব 5টা পারকাশন, পেছনের দিকেও 5টা পারকাস করতে হয়। এতগুলো পারকাশন করা যায় না পরীক্ষার ক্ষেত্রে, যে আমি একদম স্পেস ধরে 10th ইন্টারকোস্টাল স্পেস পর্যন্ত, উপর থেকে 9 পর্যন্ত আসবো, দরকার নেই। 5টা পারকাস করব, আর সম্ভব হলে একটু ল্যাটারালি পারকাস করে নিব, ওই আমার যখন প্লুরাল ডিফিউশন থাকবে এটা ভালো করে ডায়াগনোসিসের জন্য। এবার আসি পারকাশনের টেকনিকে ভুলটা কি হয়। ভুলটা হয় সেটা হচ্ছে যে নিয়ম হচ্ছে 3টা ফিঙ্গার সেট করতে হবে,
রিং ফিঙ্গার থাকবে মাঝখানে, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গারটা থাকবে হচ্ছে আমার চেস্টের উপরে, আর রিং ফিঙ্গার আর ইন্ডেক্স ফিঙ্গার এটা কিন্তু বডি টাচ করবে না। যেটা ভুল করো তোমরা সেটা হচ্ছে তোমরা 3টা ফিঙ্গারই বডিতে রেখে দাও, এটা একদমই ভুল টেকনিক, এটা পরীক্ষায় ফেল করিয়ে দিবে তোমাদের। থাকবে হচ্ছে শুধু রিং ফিঙ্গার, মিডল ফিঙ্গারটা বডি টাচ থাকবে, বাকি 2টা উপরের দিকে ওঠা থাকবে। আর ফিঙ্গার যেটা এটা হাইপার এক্সটেন্ডেড কন্ডিশনে থাকতে হবে। আমি যদি একটু ফ্লেক্স করে রাখি আমার সাউন্ড ভালো পাবো না, তো হাইপার এক্সটেন্ডেড ফিঙ্গার রাখতে হবে আমাকে একদম বডি টাচ করে। আর আমি এটা আমার লেফট হ্যান্ড, যারা রাইট হ্যান্ডেড পারসন তারা লেফট হ্যান্ড রাখবা হচ্ছে পেশেন্টের চেস্টে, আর যারা লেফট হ্যান্ডেড পারসন, লেফট হ্যান্ডেড যারা, তারা রাইট হ্যান্ড রাখবা আর পারকাস করবা হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে। এটা স্যারকে বলবা, স্যার আই এম এ লেফট হ্যান্ডেড পারসন সো আই এম ইউজিং লেফট হ্যান্ড ফর দ্য পারকাশন, স্যারের কাছ থেকে বলে নিতে হবে এটা। তো আমি রাখলাম এখানে ফিঙ্গার রেখে যেটা করে, বিশেষ করে আমি যেটা বললাম যে আমাদের ফিমেল ক্যান্ডিডেটরা যেটা ভুল করে, ওরা পারকাস করতে গিয়ে মুভ করে হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট মুভ হবে না, তো এলবো জয়েন্ট ফিক্সড, আমার মুভ হবে হচ্ছে রিস্ট জয়েন্ট, এইভাবে এটা মুভ হবে। এটা আমার এই জয়েন্ট ই হবে না। অনেকে হচ্ছে জাস্ট টোকা দেয়, টোকা না, উপর থেকে উঠে আমার এই জয়েন্ট মুভ করবে এটা। আর একটা ভুল যেটা করো সাউন্ড না হওয়ার আরেকটা কারণ হচ্ছে পারকাস করলাম, পারকাস করে আমি ফিঙ্গারটা রেখে দিই, কখনো এই কাজ করা যাবে না। পারকাস করেই ফিঙ্গারটা তুলে ফেলতে হবে, পারকাস করলাম তুলে ফেললাম, পারকাস করে রাখা যাবে না, পারকাস করে ফিঙ্গার তুলে ফেলতে হবে। এই টেকনিক গুলো ভুলের জন্য হচ্ছে তোমাদের সাউন্ড কম আসে। আর একটা হচ্ছে যে জোরে প্রেসার দিতে যেহেতু সমস্যা হয়, এখনই যেটা দিয়ে করবা প্রতিদিন প্র্যাকটিস করবা যে টেবিল হোক দরজা হোক এরকম মিডল ফিঙ্গার দিয়ে এই রিস্ট জয়েন্টের মুভমেন্ট এভাবে পারকাস করার জন্য, তারপরে তুমি ফিঙ্গারের পেশেন্টের উপর পারকাস করো। এবার আসে অসকালটেশন। অসকালটেশনে আচ্ছা আমি কি আর এক্সট্রা কিছু মিস করে গেলাম কিনা? না, পারকাশনে এক্সট্রা কোনো টেকনিক নাই। যেমন আমি ইয়েতে বলেছিলাম যে ইয়েতে পালপেশনে কিছু এক্সট্রা টেকনিক দেখিয়েছিলাম, যে পালসের ক্যারেক্টার, লিম্ফ নোড দেখা, তারপরে হচ্ছে ইন্সপেকশনে। পারকাশনে নতুন কোনো টেকনিক নাই এটাতে। অসকালটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, অসকালটেশনটা। অসকালটেশনে ব্রেথ সাউন্ড। পারকাশনের ফাইন্ডিং কেমন হতে পারে? একটা হচ্ছে নর্মাল পারকাশন, একটা হতে পারে হাইপার রেজোনেন্ট, একটা হতে পারে ডাল। এখন নর্মাল পারকাশন এটা আসলে প্র্যাকটিসের উপরে। আমি যখন একটা পেশেন্টকে দেখব নিজের উপরে আমি প্র্যাকটিস করি যে সাউন্ডটা কেমন আসছে, এটা হচ্ছে নর্মাল পারকাশন। হাইপার রেজোনেন্ট বলতে বোঝায় যে অনেক জোরে আওয়াজ আসছে। এটা তো অনেক জোরে আওয়াজ কখন আসতে পারে? অনেক জোরে আওয়াজ আসতে পারে যেমন একটা খালি কলসি, আমি কলসিতে তোমাদের বোঝাই জিনিসটা। একটা কলসিটার মধ্যে শুধু বাতাস, কলসিটা যদি বাইরে থেকে পারকাস করো দেখবে আওয়াজ অনেক বেশি আসছে। এবার আমি কলসিতে একটু পানি দিলাম, একটু না অর্ধেক হাফ পর্যন্ত পানি দিলাম, উপর দিয়ে আমি পারকাস করে আসতেছি, দেখবো যে হাইপার রেজোনেন্ট পাচ্ছি। তারপরে নিচে এসে দেখলাম যে এক ধরনের ডালনেস আসতেছে। এখন এই ডালটাকে বলা হয় পানির যে ডালনেস, এই ডালনেসটাকে বলা হয় হচ্ছে উডি ডাল। আমরা যদি কাঠের উপরে পারকাস করি যে ডালটা পাবো এটা হচ্ছে উডি ডাল। আমি আবার একটা কথা বলি, আমরা এখানে শুধু সাউন্ডটা শুনবো না, আমাদের যে ফিঙ্গারটা আছে লেফট হ্যান্ডের ফিঙ্গার, এটা দিয়ে আমরা ফিল করার চেষ্টা করব যে আসলে নিচের ভাইব্রেশনটা কেমন হচ্ছে। এটা এবার আমি পানি সরিয়ে দিলাম, বালু ঢাললাম ভেতরে, তাহলে আর একটু সলিডিফিকেশন হলো। সরি আমি একটু ভুল বলেছি, সরি। প্লুরালিফিকেশনের যেটা এটা হচ্ছে স্টোনি ডাল। প্লুরালিফিকেশন যেটা, প্লুরালিফিকেশনটা হবে স্টোনি ডাল, মানে একদম ইয়ার উপরে কাঠের উপরে যেটা হোক, কাঠে না ওই কোনো একটা লোহার উপরে যেটা পাবো এটা হচ্ছে স্টোনি ডাল প্লুরালিফিকেশন। এবার বালু ঢাললাম, তো বালুতে তো হচ্ছে কিছু বাতাসের পোর্শন থাকে, এটা তো একদম পুরা গ্যাপ না। এই পেশেন্টদের ক্ষেত্রে যেটা পাবো এটাকে বলা হয় হচ্ছে উডি ডাল। এখন ব্যাপার হচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্র্যাকটিসের উপরে আর শোনার উপরে, কোনটা শুনতে কেমন। ঠিক আছে, যেখানে বাতাসের পোর্শন থাকবে ওখানে হচ্ছে রেজোনেন্ট, হাইপার রেজোনেন্ট পাবো, যত বেশি বাতাস থাকবে। বা
যত বেশি সলিডিফিকেশন হবে বা যত বেশি বাতাসের পরিমাণ কমে যাবে তত ডালনেসটা বাড়বে। ঠিক আছে, একটা পেশেন্টের আমি তোমাদের কিছু প্যাথোলজি বলি। আমি পারকাস করতে গেলাম একটা পেশেন্টের, দেখলাম যে রাইট সাইডে পেশেন্টের 6th ইন্টারকোস্টাল স্পেস থেকে শুরু করে লোয়ার পর্যন্ত পেশেন্টের পারকাশন নোড আমি ডাল পাচ্ছি, ডাল লাং বেস, এটা ডিডি বলছি। তোমরা পরীক্ষায় যেটা ভুল করো সেটা হচ্ছে যে একটা পেশেন্টের তোমাকে বলছে শর্ট কেসে পেশেন্ট পারকাস দ্য পেশেন্ট ফ্রম দ্য ব্যাক, তুমি যদি সরাসরি বলো মাই ডায়াগনোসিস ইজ রাইট সাইডেড প্লুরাল ডিফিউশন, দিস ইজ রং। কারণ তুমি তো এটা প্লুরাল ডিফিউশন, তুমি জাস্ট পারকাস করেছো, তুমি তো আসলে সব এক্সামিনেশন করোনি। হ্যাঁ, এটা বলতে হবে যে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়ালস ফর দ্যাট। এটা তুমি এখনো জানো না ট্রাকিয়ার পজিশন কি, জানো এটা? কারণ হচ্ছে ট্রাকিয়া তুমি দেখতেছো যে পেশেন্টের ডাল বেস আছে, পেশেন্টের ট্রাকিয়া সেম সাইডে শিফটেড, তাহলে তো এটা প্লুরাল ডিফিউশন না, এটা কলাপস হয়ে আছে ওই জায়গায়। কলাপস মানে কি? কলাপস মানে হচ্ছে শ্রিঙ্কেজ করেছে, কোনো জিনিস শ্রিঙ্ক হলে, ফাইব্রোসিস হলে সেম সাইডে ট্রাকিয়া শিফট হবে। তুমি বলবে যে আই হ্যাভ সাম ডিফারেন্সিয়ালস, মাই ডিফারেন্সিয়ালস স্যার, তুমি জাস্ট পারকাস করেছো কিন্তু পারকাশনে ডাল পেয়েছো। এটা ডিডি হচ্ছে প্লুরাল ডিফিউশন, প্লুরাল থিকেনিং, কনসোলিডেশন, কলাপস অর ম্যাসলেশন, রেইজড হেমি ডায়াফ্রাম। ধরো একটা পেশেন্টের হচ্ছে ফ্রেনিক নার্ভ পলসি হয়ে আছে, রাইট সাইডে ফ্রেনিক নার্ভ পলসি, ডায়াফ্রাম তো কন্ট্রাক্ট করছে না, তাহলে ডায়াফ্রামটা কোথায়? একদম উপরের দিকে উঠে যাবে। ওই পেশেন্টেরও তো হচ্ছে পারকাস করলে ডাল পাবা। এটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য, এটা তোমাদের লেভেলে না। এটা ওইটারও টেকনিক আছে, যেটা কি রেস্ট হেভি ডায়াফ্রাম নাকি না এটা বোঝার। এটা করতে হয় হচ্ছে টাইডাল পারকাশন। ওই যারা হচ্ছে প্ল্যাপ বা এমসি বা এমআরসিপি দিবা তাদের জন্য এটা লাগবে। তো স্যার পরে জিজ্ঞেস করবে যে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দিস। তোমার নেক্সট কোশ্চেন হবে স্যার আই ওয়ান্ট টু চেক দ্য ট্রাকিয়া। ট্রাকিয়াতে যদি দেখো যে ট্রাকিয়া সেম সাইডে শিফটেড, তাহলে এটা ম্যাসলিশন বা কলাপস বা ফাইব্রোসিস। ফাইব্রোসিস সাধারণত হচ্ছে ওই এরকম ডাল পাওয়া যায় না, ফাইব্রোসিসের ডালনেসটাকে বলা হয় ইম্পেয়ার্ড ডাল। তুমি বলবা যে এখানে প্লুরালিফিকেশন অথবা ম্যাসলিশন বা কলাপস। আর যদি দেখো ট্রাকিয়া অপোজিট সাইডে ডেভিয়েট হয়ে গিয়েছে, তাহলে বলবো স্যার এটা সরি, যদি সেম সাইডে শিফট হয় তাহলে বলবো কলাপস অর ম্যাসলিশন, আর যদি অপোজিট সাইডে শিফট হয় ট্রাকিয়া তাহলে বলবো হচ্ছে প্লুরালিফিকেশন। বলে হোয়াট এলস ইউ ওয়ান্ট টু সি, স্যার বলবে স্যার আই ওয়ান্ট টু অসকালটেট। অসকালটেট করে কি কি দেখতে চাও? যে স্যার এখানে কোনো কনসোলিডেশন আছে কিনা। কনসোলিডেশন কিভাবে বুঝবা? কনসোলিডেশন বোঝার উপায় হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রিদিং। ঠিক আছে, এবার আসি ব্রেথ সাউন্ডে। ব্রেথ সাউন্ড আমরা কোথায় কোথায় চেক করব? ব্রেথ সাউন্ড চেক করব ওই আমরা যে এরিয়াগুলোতে সাধারণত পারকাস করি ওই এরিয়াগুলোতেই কিন্তু একটা টেকনিক আছে। আমরা অ্যাবভ লাংসের অ্যাপেক্স কিন্তু হচ্ছে ক্ল্যাভিকলের উপরের দিকে থাকে, তো লাংসের অ্যাপেক্সের প্যাথোলজি আছে কিনা সেটা দেখার জন্য ক্ল্যাভিকলের ফোসা উপরের দিকে আমরা চেক করব, ক্ল্যাভিকলের নিচে চেক করব, অ্যাবভ দ্য নিপল, অ্যাট দ্য লেভেল অফ নিপল, সামনের দিকে বলছি এটা। আর হচ্ছে অ্যাক্সিলারিতে দুইটা চেক করব। আর পেছনের দিকে হচ্ছে যে আমি দেখিয়েছি যে কোন কোন জায়গা চেক করতে হয়। এটা হচ্ছে যে আসলে ইনফ্রাস্ক্যাপুলার বর্ডার, পেশেন্টকে এই পজিশনে থাকবে যেন স্ক্যাপুলাটা সরে যায়, এই যে হাতটা এভাবে এভাবে না রেখে যদি পেশেন্টের এক্সামিনেশন করতে যাও পরীক্ষায় তোমাকে ফেল করিয়ে দিবে। আর একটা মজার ব্যাপার আছে, এই পজিশনের আরো কিছু ইম্পর্টেন্স আছে। কি ইম্পর্টেন্স? তুমি শর্ট কেস দিতে গেছো পরীক্ষায়, স্যার তোমাকে বললো যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, তুমি পেশেন্টের কাছে পারমিশন নিলা, পজিশন করালা, পজিশন করে বললো যে বাবা আপনি হাতটা এইভাবে রাখেন। এইভাবে যখন রাখে তুমি এক্সামিনেশন শুরু করবা, ইন্সপেকশনে তুমি ফার্স্টেই দেখে নাও পেশেন্টের ফিঙ্গারের কি অবস্থা, ক্লাবিং আছে কিনা। তো একটা পেশেন্টে তুমি যখন ক্লাবিং পাচ্ছ তখন তুমি ধরেই নিবা যে তো এই ক্লাবিং রিলেটেড কোনো প্যাথোলজি তুমি এখানে পাচ্ছ। সেটা হতে পারে ব্রঙ্কিয়েক্টিসিস, সেটা হতে পারে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, কলাপস, ম্যাসলিশন। আচ্ছা, এখন কোন ইয়েতে আমরা চেক করব, কোন অর্ডারে? অর্ডারটা যেটা সেটা আমি সেকেন্ড ছবিতে দেখিয়েছি। সেকেন্ড ছবিটা দেখো, আমরা যদি ফার্স্ট রাইট সাইড থেকে শুরু করি 1 2 3 4 5 6, মানে আমরা হচ্ছে এখানে আসলাম তারপর এখানে আসলাম এই জিনিসটা করব না। ফার্স্ট সেকেন্ড
তাহলে এখানে যদি প্যাথোলজি থাকে একটু বোঝার জন্য আমাকে একটু নিচে নিচে আসতে হবে। থার্ড, ফোর্থ, এখানে আসলাম, তারপরেরটা এখানে ফিফথ, সিক্সথ, সেভেন, এইট, এভাবে। ক্লিয়ার তো এটা? এবার আসি যে সাউন্ড কি কি হতে পারে। সাউন্ড হয় হচ্ছে 3 ধরনের সাউন্ড, ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন আর ব্রঙ্কিয়াল। এইটা হচ্ছে বোঝা একটু কঠিন, তো এটা সহজ করার জন্য আমি একটা ছবি আঁকলাম। ভেসিকুলার বলতে কি বোঝায়? ভেসিকুলার বলতে হচ্ছে আমরা নর্মালি যেই আমরা লাংস যে সাউন্ডটা শুনি, এটা হচ্ছে ভেসিকুলার। ইন্সপিরেটরি ফেজটা প্রলংড থাকে, এক্সপিরেটরি ফেজ যেটা এটা থাকে হচ্ছে শর্ট, আর দুইটা ফেজের মাঝে কোনো গ্যাপ থাকে না, এটা হচ্ছে ভেসিকুলার। তো আমরা যদি একটা পেশেন্টের দেখি যে একটা পেশেন্টের ইন্সপিরেটরি ফেজের চেয়ে এক্সপিরেটরি ফেজ প্রলংড হয়ে গিয়েছে, এটাকে বলা হয় হচ্ছে ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন। এটার আরেকটা নাম আছে ব্রঙ্কোভেসিকুলার, এটাকে কোথাও কোথাও ব্রঙ্কোভেসিকুলারও বলেছে। এখন কোন কোন কন্ডিশনে আমি ভেসিকুলার উইথ প্রলংড এক্সপিরেশন পাবো? এটা হচ্ছে অ্যাজমা, সিওপিডি, মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ যেগুলো, এটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আর কি কি আছে? ব্রঙ্কিকটিসিস একটা আছে। কেন এরকম? যেহেতু আমার অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। একটা মজার ব্যাপার হচ্ছে যে এই ধরনের রোগীদের হচ্ছে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে কষ্ট হয়। এটা একটা কারণ আমরা প্রায় দেখি যে আমাদের ওয়ার্ডে হোক অথবা ইমার্জেন্সিতে হোক হিস্টেরিয়ার প্রচুর পেশেন্ট আসে। হিস্টেরিয়ার পেশেন্টগুলো এসে কি বলে যে আমি দম নিতে পারতেছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমার লাংসের যদি কোনো প্যাথোলজি হয়, লাংসের প্যাথোলজি, তাহলে কিন্তু দম নিতে সমস্যা হবে না, সমস্যা হবে দম ছাড়তে। তারা যেহেতু জিনিসটা জানে না, তারা বলে আমি দম নিতে পারতেছি না। কিন্তু অ্যাজমা সিওপিডি রোগীদের সমস্যা হয় দম ছাড়তে। লাংস যখন ঠিক আমরা ইয়ারওয়ে যখন ভালো আছে, আমরা লাংস ইয়ার নিচ্ছি, ছাড়তেছি। অ্যাজমা সিওপিডির ওরা ইয়ার ঢোকার পর লাংসটা কলাপস করে, ওই কলাপসের জন্য হচ্ছে আস্তে আস্তে বাতাস বের হয়, এই কারণে প্রলংড এক্সপাইরেশন। আর ব্রঙ্কিয়ালটা কি? ব্রঙ্কিয়াল বোঝার উপায় যেটা, সেটা হচ্ছে ইন্সপিরেটরি আর এক্সপিরেটরি এই দুইটা ফেজ অলমোস্ট ইকুয়াল, আর দুইটার মাঝখানে একটু গ্যাপ থাকে, বরং এক্সপিরেটরি ফেজটা একটু প্রলং থাকতে পারে। এটা বইয়ের কথা। এই বইয়ের কথা দিয়ে আসলে পরীক্ষায় আমরা ডায়াগনোসিস করতে পারি না। কিভাবে ডায়াগনোসিস করি? ডায়াগনোসিস করা যায় যে আমি লাংসের সাউন্ড শুনছি, যদি কোথাও দেখি যে লাংসের সাউন্ড একটু অন্য এরিয়ার চেয়ে বেশি মনে হচ্ছে, এটাই ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড ভেসিকুলার এরিয়ার যেসব এরিয়াতে তার চেয়ে বেশি শোনা যায়, নর্মালি যতটুকু তার চেয়ে বেশি শোনা যায়। একটা টেকনিক আছে তোমাদের বোঝার জন্য, আমি টেকনিকটা আমি যেটা বললাম যে সব জায়গায় আমি তোমাদের একটা এক্সট্রা কিছু পয়েন্ট শেখাবো। এটা হচ্ছে, আচ্ছা এক্সট্রা পয়েন্টে পরে আসতেছি, ভোকাল রেজোনেন্সটা শেষ করিনি। ভোকাল রেজোনেন্স হচ্ছে ওই একইভাবে আমরা স্ট্যাথো ধরবো, লাংসের যে এই জায়গাগুলোতে অসকালটেশন করলাম, স্ট্যাথো ধরে পেশেন্টকে বলবো 99 অথবা 3 বলার জন্য। ভোকাল রেজোনেন্স হতে পারে হচ্ছে অ্যাবসেন্ট হতে পারে, রিডিউসড হতে পারে, নর্মাল থাকতে পারে, অথবা হাইপার রেজোনেন্ট হতে পারে। কোথায় কি হয়? ভোকাল রেজোনেন্স ডিপেন্ড করে হচ্ছে যে বাতাস কোথায় কেমন। যেখানে বাতাস বেশি, বা বাতাস না, সলিডিফিকেশনের উপরে। একটা জায়গায় হচ্ছে বাতাস প্লাস সলিডিফিকেশন দুইটাই আছে। আমরা জানি না যে কঠিন মাধ্যমে শব্দ বেশি জোরে চলে, তারপরে হচ্ছে কঠিন মাধ্যমে, তারপরে হচ্ছে পানি, তারপরে বায়বীয়, এরকম একটা ব্যাপার আছে না? তো একটা পেশেন্টের কনসলিডেশন হলো মানে ওই জায়গায় একটু সলিডিফিকেশন হলো, সাথে কনসলিডেশনে কিন্তু অবশ্যই বাতাস ঢোকে। তো যেহেতু একটু বাতাস ঢুকতেছে, একটু সলিডিফিকেশন হয়েছে, তার মানে ওখানে প্রতিধ্বনি বেশি হচ্ছে, এই জায়গায় আমরা ভোকাল রেজোনেন্স বেশি পাবো, এই জায়গায় আমরা ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। ঠিক আছে? আরেকটা জিনিস চিন্তা করি যে একটা পেশেন্টের নিমোথোরাক্স মানে কি? নিমোথোরাক্স মানে হচ্ছে পেশেন্টের লাংসে বাতাস, প্লুরাল স্পেসে বাতাস জমে গেছে। আমি একটা ছবি আঁকি তোমাদের এখানে। এটা হচ্ছে রাইট চেস্ট ক্যাভিটি,
এটা হচ্ছে লাংসের মার্জিন, পেশেন্টের রিব অ্যাক্সিডেন্ট করাতে এই রিবটা ফ্র্যাকচার হয়েছে, এখান থেকে বাতাস ঢুকছে। তাহলে এই এরিয়া পুরোটা বাতাস। আমার লাংসের ট্রাকিয়া থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে শুধুমাত্র আমার এরিয়েশন আছে, এই এরিয়াতে কোনো এরিয়েশন নাই। পারকাশনে আমরা কি দেখি? পারকাশনে আমরা দেখি হচ্ছে যে ভেতরে ভাইব্রেশন হয়ে কতটুকু ফিরে আসতেছে এটা। তো আমি এখানে এই এরিয়াতে যদি পারকাস করি তাহলে কি পাবো আমরা? পারকাশন নোটটা এই এরিয়াতে পারকাস করলাম, হাইপার রেজোনেন্ট, কারণ বাতাসের উপরে পারকাস করতেছে, ভেতরে অনেক বাতাস। আমি যেটা বললাম, কলসিতে যখন পানি থাকবে ডালনেস পাবো, বাতাস থাকলে আমরা হাইপার রেজোনেন্ট পাবো। কিন্তু এখন আমি সাউন্ড শুনছি, পারকাস না, আমি অসকালটেশনের জন্য সাউন্ড শুনছি। এখানে এখানে কি কোনো আছে, কোনো মিডিয়া আছে যে মিডিয়া আমার এখানকার সাউন্ডটা এই পর্যন্ত পৌঁছে দিবে, এখানে পৌঁছে দিবে? কোনো মিডিয়া নাই, কোনো মিডিয়া নাই। আমরা যেটা বললাম যে কঠিনে শব্দ সবচেয়ে বেশি যায়, তারপরে তরল, তারপর বায়ু, তারপরে হচ্ছে বায়বীয়। মানে আমার এখান দিয়ে আমি একটা বললাম যে আপনি 99 বলেন, তার 99 এর প্রতিধ্বনি তো সব এখানেই জমে আছে, এই এরিয়াতে তো হচ্ছে বাতাস, কিছুই পাওয়া যাবে না। তাহলে একটা পেশেন্টের যদি আমি দেখি যে আমি পারকাশন নোট পাচ্ছি হাইপার রেজোনেন্ট, সাথে ব্রেথ সাউন্ড, সে কথা বলতেছে, ব্রেথ সাউন্ড পাচ্ছি না, ভোকাল রেজোনেন্স নাই, ডায়াগনোসিস নিউমোথোরাক্স, চেস্ট পেন, সাডেন অনসেট অফ চেস্ট পেন নিয়ে আমার কাছে আসলো। তো আমি অসকালটেট করতেছি, অসকালটেট করতে গিয়ে দেখেছি আমি ব্রেথ সাউন্ড পাচ্ছি না ওই পাশে। তো একটা পেশেন্টের ব্রেথ সাউন্ড পাচ্ছি না অসকালটেশনে, তাহলে অসকালটেশনে ব্রেথ সাউন্ড পাচ্ছি না, একদম কম, এটা কি কি হতে পারে? এটা ডিডি হতে পারে হচ্ছে প্লুরাল ডিফিউশন, প্লুরাল ডিফিউশনে ব্রেথ সাউন্ড একদমই কমে যায় বা অ্যাবসেন্ট থাকে। এটা ডিডি হতে পারে নিউমোথোরাক্স, এটা ডিডি হতে পারে লাং কোলাপস। এটা বোঝার জন্য এখন আমি কি করব? এটা বোঝার জন্য এখন আমি পারকাস করব। পারকাশন নোড যদি ডাল থাকে, ডাল পারকাশন নোড, ব্রেথ সাউন্ড ডিমিনিশ অর অ্যাবসেন্ট, ডায়াগনোসিস প্লুরাল ডিফিউশন। পারকাশন নোড হাইপার রেজোনেন্ট, তাহলে ডায়াগনোসিস হচ্ছে নিউমোথোরাক্স। ক্লিয়ার? এবার আসো যে ব্রঙ্কিয়াল ব্রিদিংটা আমরা কোথায় পাবো? ব্রঙ্কিয়াল ব্রিদিংটা পাওয়া যায় হচ্ছে আব্দুল্লাহ স্যারের বইতে একটা লেখা আছে 3CF, খেয়াল করছো কিনা? এটা 3CF মানে হচ্ছে কনসলিডেশন, কলাপস, ক্যাভিটেশন, ফাইব্রোসিস। এই কন্ডিশনগুলোতে ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। কনসলিডেশন, কনসলিডেশন মানে হচ্ছে এখানে একটু সলিডিফিকেশন হয়ে যাচ্ছে, কমপ্লিট সলিডিফিকেশন হলে কিন্তু সাউন্ড পাওয়া যাবে না। সলিডিফিকেশন, পার্শিয়াল সলিডিফিকেশন হচ্ছে বাতাস ঢুকতেছে, এই কারণে হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রিদিং। কলাপস, এই কলাপসের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে এটা পার্শিয়াল কলাপস হতে হবে। ধরো একটা লাংসের অর্ধেক কলাপস হলো, লাংসের একটা ব্রঙ্কিওল যেটা, তাহলে বাতাস ঢুকতেছে, কারণ বাতাস না ঢুকলে তো আমি সাউন্ড পাবো না, বাতাস ঢুকতে হবে। কিন্তু যদি কমপ্লিট কলাপস হয়ে যায়, একদম পুরা আমার যেই অ্যালভিওলাইয়ের যেই ওপেনিং একদম পুরোটা বন্ধ হয়ে গেছে, তাহলে তো বাতাস নাই। বাতাস না ঢুকলে তো ওখানে বাতাস সার্কুলেট করতেছে না, সার্কুলেট না করলে আমি কোথায় কোনো ওয়েভ ফর্ম থাকবে না, কোনো আমি ব্রিদিং ব্রঙ্কিয়াল সাউন্ড কোথায় পাবো? কোনো সাউন্ডই পাবো না। তাহলে 3CF এর কনসলিডেশন, কলাপস, কলাপসটা হতে হবে পার্শিয়াল কলাপস, ক্যাভিটেশন, ক্যাভিটেশন মানে হচ্ছে যে কোনো একটা ক্যাভিটি ফর্ম করেছে, এটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি হতে পারে, পাস ফিল্ড ক্যাভিটি হতে পারে, আর একটা হচ্ছে ফাইব্রোসিস। ঠিক আছে, মানে হচ্ছে আমি প্রত্যেকটা দিচ্ছি যে পার্শিয়াল সলিডিফিকেশন হচ্ছে সাথে এরিয়েশন আছে, এমন প্রত্যেকটা কন্ডিশনে ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। আর একটা জিনিস মনে রাখি, যেসব জায়গায় আমি ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো এসব জায়গায় পারকাশন নোট আমি ডাল পাবো, যেসব জায়গায় আমি ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো এসব জায়গায় ভোকাল রেজোনেন্স আমি বেশি পাবো, যেসব জায়গায় ভোকাল রেজোনেন্স বেশি পাবো এসব জায়গায় ভোকাল ফ্রেমিটাস বেশি পাবো। ক্লিয়ার? 3CF এ আমি ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো। 3CF কি? কনসলিডেশন, কলাপস, ক্যাভিটেশন, ফাইব্রোসিস। এই কলাপসটা হচ্ছে পার্শিয়াল কলাপস, আমি আবারও বললাম যে পার্শিয়াল কলাপস, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, কারণ ফুল কলাপস হয়ে গেলে কোনো বাতাস ঢুকতেছে না, ফুল কলাপস না। কনসলিডেশন, পার্শিয়াল কলাপস, ক্যাভিটেশন, ফাইব্রোসিস। তো যেসব জায়গায় এগুলো প্রত্যেকটাতেই কিন্তু হচ্ছে পার্শিয়াল সলিডিফিকেশন হচ্ছে, সাথে এরিয়া বাতাস ঢুকতেছে। যেসব জায়গায় ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো এসব জায়গায় পারকাশন নোট ডাল পাবো আমরা। চিন্তা করো যে কনসলিডেশনে পারকাশন নোট কেমন থাকে? ডাল। এখন কনসলিডেশনের উপরে এটা পার্শিয়াল সলিডিফিকেশন হয়েছে, আমি যদি ভোকাল রেজোনেন্স শুনতে যাই, যে রোগীকে বললাম যে আপনি বলেন তো 99, আমি কি বললাম যে কঠিন মাধ্যমে ওয়েভ শব্দ সবচেয়ে বেশি শোনা যায়,
যেহেতু পার্সিয়াল সলিডিফিকেশন হয়েছে, বাতাস এরিয়েশন হচ্ছে, তাহলে কি 99 বেশি শোনা যাবে। ভোকাল রেজোনেন্স আর ভোকাল ফ্রেমিটাস সেম জিনিস, ঠিক আছে? যেসব জায়গায় ভোকাল ফ্রেমিটাসটা হচ্ছে শুধু হাত দিয়ে ফিল করতে হয়, ভোকাল রেজোনেন্সটা স্টেথোস্কোপ দিয়ে আমরা শুনি। তাহলে যেসব জায়গায় ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবো, এসব জায়গায় পারকাশন নোট ডাল পাবো, এসব জায়গায় ভোকাল রেজোনেন্স আর ফ্রেমিটাস বেশি পাবো। এবার আসি অ্যাডেড সাউন্ড। অ্যাডেড সাউন্ড রঙ্কাই, ক্রেপস, প্লুরাল রাপ, স্ট্রাইডর। রঙ্কাইটা কি? রঙ্কাইটা মানে হচ্ছে একটা মিউজিক্যাল সাউন্ড। অ্যাজমার ক্ষেত্রে কি হয়? অ্যাজমার ক্ষেত্রে হয় হচ্ছে যে আমাদের লাংসে মাল্টিপল ইয়ারওয়ে ন্যারোয়িং হয়, একটা জায়গায় ইয়ারওয়ে ন্যারোয়িং না। তো একসাথে হচ্ছে যে যত চিকন বাঁশি তার আওয়াজ কিন্তু তত বেশি আসে, যত মোটা বাঁশি আওয়াজ তত বেশি আসবে না। তো আমার লাংসে ন্যারোয়িং হচ্ছে, আমার লাংসে তো অ্যালভিওলাই, তারপরে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, এগুলোর তো অভাব নাই, এক একটা এক এক রকম ন্যারোয়িং হচ্ছে। তো রোগী যখন দম নিয়ে দম ছাড়তেছে, বাঁশির আওয়াজ কখন হয়? আমরা যখন দমটা ছাড়ি, ফু দেই, তখন হচ্ছে ওই বাঁশির আওয়াজ হয়। লাংসের ক্ষেত্রেও তাই। তো অ্যাজমার ক্ষেত্রে যেহেতু ইয়ারওয়ে ন্যারোয়িং হচ্ছে, দম নিলাম, ইন্সপিরেশন, এক্সপাইরেটরি ফেজে আমি রঙ্কাই শুনবো। রঙ্কাই ইজ এ ফিচার অফ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ঠিক আছে? এখন আমি কিন্তু বললাম রঙ্কাই ইজ এ ফিচার অফ অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলতে অ্যাজমাও আছে, সিওপিডিও আছে, তার মানে রঙ্কাই সিওপিডিরও একটা ফিচার। কিন্তু প্রিডমিনেন্টলি এয়ারওয়ে ন্যারোয়িংটা বেশি হয় হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে। তাহলে রঙ্কাই প্রিডমিনেন্টলি হচ্ছে অ্যাজমার ফিচার, কিন্তু সিওপিডিরও রঙ্কাই থাকবে, ঠিক আছে? এবার আসো ক্রেপস। ক্রেপসটা মানে হচ্ছে যে একটা পানির মধ্যে আমি যদি একটা পাইপ দিয়ে ফু দেই তাহলে বাবলিং হয় না? ব্যাপারটা হচ্ছে তাই। আমার লাংসে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশন হলে ওখানে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হয়ে যদি ওখানে ফ্লুইড কালেকশন হয়, তাহলে যখন আমার বাতাস যাবে, বাতাসটা ওখানে বাবলিং তৈরি করবে, ওই বাবলিং সাউন্ডটাই আমরা ক্রেপস হিসেবে পাই। ক্রেপসটা কিরকম হতে পারে? ক্রেপসটা হতে পারে আর্লি, লেট, ইন্সপিরেটরি, এক্সপিরেটরি, অথবা বোথ। এখন কোনটা কখন তোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে আমি আবার বলি, আমরা যখন ফুটা দিব, মানে আমরা যখন বাতাস ঢুকতেছে লাংসে যখন বাতাস ঢুকতেছে তখনই তো হচ্ছে বাবলিংটা হচ্ছে। তাহলে মোস্ট অফ দ্য ক্রেপস আর ইন্সপিরেটরি ক্রেপস। সিওপিডি সাধারণত একটা ইনফেক্টিভ কজ। সিওপিডির পেশেন্টের ক্রেপস যেটা, এই ক্রেপসটা আমরা পাবো হচ্ছে ইন্সপিরেটরি ক্রেপস, ঠিক আছে? আর বাইফেজিক ক্রেপস আছে। বাইফেজিক ক্রেপস হচ্ছে যে শ্বাস নেওয়ার সময়ও আমরা সাউন্ড পাচ্ছি, শ্বাস নেওয়ার পরেও সাউন্ড পাচ্ছি। এই বাইফেজিক ক্রেপস, ইন্সপিরেটরি এক্সপিরেটরি দুই ফেজে যখন আমরা সাউন্ড পাই, এটাকে বলে হচ্ছে বাইফেজিক ক্রেপস ইন ব্রঙ্কিয়েকটিসিস। ব্রঙ্কিয়েকটিসিসে এত পরিমাণে হচ্ছে লাংস প্লাস হচ্ছে প্যারেনকাইমা ইনভলভমেন্ট থাকে যে যখন হচ্ছে লাং এক্সপাইরেশনেও যায় তখনও বাবলিং তৈরি হয়, মানে প্যারেনকাইমা ইনভলভমেন্ট থাকে এই জন্য। আরেকটা ক্রেপস আছে, সেটা হচ্ছে লেট ফেজের যে ক্রেপসটা। তোমরা একটা ডিজিজের নাম শুনেছো, আইএলডি বা ডিপিএলডি আমরা যেটা বলি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজের ক্রেপস যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লুইডের জন্য না, ফ্লুইড কালেকশনের জন্য না, এটা হয় হচ্ছে লাংস ফাইব্রোসিস হওয়ার কারণে। তো লাংস ফাইব্রোসিস হওয়ার কারণে যেটা, যে অনেক ফাইব্রাস ব্যান্ড থাকে, ফাইব্রাস ব্যান্ডগুলো হচ্ছে যখন আমরা জোরে শ্বাস নেই, শ্বাস নেওয়ার একদম যখন লাংসের অ্যালভিওলাই গুলা যখন একদম টার্মিনাল স্টেজে যখন ফুলে ওঠে, ঠিক তখন গিয়ে সাউন্ডটা প্রডিউস করে। তাহলে আইএলডির যে ক্রেপসটা, এটা হচ্ছে লেট এন্ড ইন্সপিরেটরি ক্র্যাকলস। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার যেটা, আমরা যদি কাশি দেওয়ার পরে দেখা যায় যে ক্রেপসটা চলে যায়, মানে অল্টার্ড আফটার কফিং, তাহলে এটা হচ্ছে ইনফেক্টিভ কজ, মানে ওখানে ফ্লুইড আছে, ঠিক আছে? মানে একটা ফ্লুইড পোর্শনের জন্য আমাদের যে ক্রেপসটা হবে এটা কাশির সাথে রিলেটেড।
কাশি দিলে হচ্ছে যে ওই বেশি বাতাস ঢুকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে যেই ফ্লুইড পোর্শন, যেটা ফ্লুইড পোর্শন আমাদের কাশির মাধ্যমে তো কিছু বের হয়ে আসে। আর যদি দেখি একটা পেশেন্টের ক্রেপস পাচ্ছি, ইন্সপাইরেটরি ক্রেপস পাচ্ছি এন্ড ইন্সপাইরেটরি, কাশি দেওয়ার পরও কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে কিভাবে? এটা তো ফাইব্রোসিসের জন্য, কাশি দেওয়ার সাথে তো ফাইব্রোসিসের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা হচ্ছে আইএলডির ক্রেপস। ঠিক আছে, প্লুরাল রাব আর স্ট্রাইডর, এটা নিয়ে ডিটেলস আমি যাচ্ছি না। এবার আসো সাম প্যাথোলজি, এক এক করে ধরে আমরা শিখি যে আমরা শিখতে পারলাম কিনা। নিউমোনিক কনসলিডেশন, একটা পেশেন্টের আপার জোনে একটা কনসলিডেশন আছে। নর্মাল চেস্ট যেটা, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, যেটা নর্মাল রেশিও হচ্ছে 5:7, এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যদি 5 হয় তাহলে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 7, এটা হচ্ছে নর্মাল। আর একটা পেশেন্টের যদি আমি দেখি যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার অলমোস্ট ইকুয়াল অর ইভেন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা একটু বেড়ে গিয়েছে, এটা হচ্ছে ব্যারেল শেপ চেস্ট। ঠিক আছে, তো ক্লিনিক্যালি আমরা পাচ্ছি হচ্ছে ব্যারেল শেপ চেস্ট। এখন পেশেন্ট যদি এক্সাজারবেশন নিয়ে আসে তখন আমরা দেখবো যে টাইপ 1 টাইপ 2 এর ফাইন্ডিং গুলো আছে কিনা। এক্সাজারবেশন না, দীর্ঘদিন ধরে পেশেন্ট সিওপিডি স্টেবল, সে ইনহেলার নিচ্ছে, এটা তাহলে হচ্ছে আমরা ইন্সপেকশনে পাবো ব্যারেল শেপ চেস্ট। ঠিক আছে, আর কি কি চেক করব? পালপেশনে কি পাবো? সিমেট্রিক্যালি রিডিউসড চেস্ট এক্সপেন্সিবিলিটি, রিডিউসড চেস্ট মুভমেন্ট, রিডিউসড। আরেকটা ফাইন্ডিং বলি তোমাদের, সেটা হচ্ছে যে সিওপিডির ক্ষেত্রে পেশেন্টের যে ব্রেথ সাউন্ডটা এটা একটু ডিমিনিশ থাকে, এজন্য সিওপিডির পেশেন্টের ব্রেথ সাউন্ডকে বলা হয় ডিমিনিশড ভেসিকুলার উইথ প্রলংড এক্সপাইরেশন। পরীক্ষার ক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে গেছো, একটা পেশেন্টকে বলতেছো বাবা আপনি শ্বাস নেন, সে শ্বাস নিতেছে কিন্তু তুমি দুই লাংসের কোথাও তুমি ব্রেথ সাউন্ড শুনতেই পাচ্ছ না, দিস ইজ সিওপিডি, পেশেন্টের ব্যারেল শেপ চেস্ট আছে। সিওপিডি পেশেন্টদের এটা একটা টিপিক্যাল ফাইন্ডিং, সেটা হচ্ছে রিডিউসড ভেসিকুলার প্রলংড এক্সপাইরেশন। ঠিক আছে, আচ্ছা অ্যাজমার রোগী, অ্যাজমা ও অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ অ্যাজমা, অ্যাজমার ক্ষেত্রেও হচ্ছে ফাইন্ডিং গুলো অলমোস্ট সিওপিডির মতো। অ্যাজমা এফেক্ট করে হচ্ছে আর্লিয়ার এজে, সিওপিডি এফেক্ট করে ওল্ডার এজে। এখন একটা পেশেন্ট যখন আসবে তোমার কাছে, একটা পেশেন্ট আসছে ওল্ডার এজে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, চিন্তা করবো সিওপিডি, চিন্তা করব যদি মেল পেশেন্ট থাকে অবশ্যই সিওপিডি, একটা ফিমেল পেশেন্ট ওল্ডার এজে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ চিন্তা করতেছে, চিন্তা করবো অ্যাজমা। ইয়াঙ্গার এজে একটা পেশেন্ট আসলো আমার কাছে, বয়স 20-25, তাহলে সিওপিডি চিন্তা করার আগে আমি আগে অ্যাজমাটা চিন্তা করব, কারণ সিওপিডি হতে স্মোকারদের তো সিওপিডি হয় অনেক বছর সময় লাগে। ঠিক আছে, অ্যাজমার প্রিডমিনেন্ট ফাইন্ডিং যেটা, সেটা হচ্ছে ভেসিকুলার প্রলংড এক্সপাইরেশন আর রঙ্কাই, ক্রেপস কম থাকে, আর সিওপিডিতে ক্রেপসটা বেশি থাকে। ব্রঙ্কিয়েক্টিসিস অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ সেম ফাইন্ডিং থাকবে, শুধুমাত্র এটা টিপিক্যাল যেটা, এটা হচ্ছে যে ক্রেপসটা পাবো এই ক্রেপসটাকে বলা হয় কোর্স ক্রিপিটেশন। কোর্স ক্রিপিটেশনের সাউন্ড তোমরা শুনতে শুনতে বুঝবা। আর এটা ইন্সপিরেশন এক্সপিরেশন দুইটা ফেজেই পাবো। আর অ্যাজমা সিওপিডির যে ক্রেপসটা এটা পাবো শুধু ইন্সপিরেটরি ফেজে। ঠিক আছে, তো তোমরা কলাপসের ক্ষেত্রে চিন্তা করবা, যখন ম্যাস লিশন বা কার্সিনোমা চিন্তা করবা তখন মোস্টলি পার্শিয়াল কলাপস না ফুল কলাপস চিন্তা করবা। পার্শিয়াল কলাপস হয় না তা না, পার্শিয়াল কলাপস হয় ধরো 1 মাস মাত্র হলো পেশেন্টের ওই মাস লিশন ডেভেলপ করা শুরু করছে, তখন শুরুর দিকে হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রিদিং পাবা। আর 2-3 মাস হয়ে গেছে যখন পুরো হচ্ছে ওই এরিয়াটা ব্লক করে দিয়েছে, তখন তো কোনো বাতাসই ঢুকতেছে না, বাতাস না ঢুকলে এখানে কোন ওয়েভ ফর্ম এখানে ট্রান্সমিট হবে, কিচ্ছু হবে না। এবার আসো ফাইব্রোসিস, ফাইব্রোসিস ধরো হচ্ছে পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস, আপার লেফট আপার। আইএলডি ডিপিএলডি, এটা আমি তোমাদের বলে দিই, এই পেশেন্টগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হয় না, রেয়ারলি দেওয়া হতে পারে। আইএলডি ডিপিএলডির ক্ষেত্রে পেশেন্টের সাধারণত যেটা দেখা যায় পুরো লাংসই এফেক্টেড হয়। কিছু কিছু আইএলডি আছে যেটা হচ্ছে যে শুধু লোয়ার জোনকে এফেক্ট করে, কিছু আছে শুধু আপার জোনকে এফেক্ট করে, কিছু আছে পুরো লাংসকে এফেক্ট করে। তো কমনলি পরীক্ষায় পোস্ট গ্রাজুয়েশনে যেটা দেয় এটা লোয়ার লং এফেক্টেড থাকে। এই পেশেন্টদের আমরা বলি যে ফাইন্ডিং হচ্ছে 3C। 3C মানে ক্রেপস, সাইনোসিস, ক্লাবিং। আইএলডি রোগীর হচ্ছে ক্লাবিং থাকবে,
ক্রেপস থাকবে, সাইনোসিস থাকবে। ক্রেপসটা কেমন? লেট ইন্সপিরেটরি ক্র্যাকেলস আনঅল্টার্ড বাই কফিং, ঠিক আছে। আর এই যেটা ক্রেপস যেটা, এটার একটা ক্যারেক্টার আছে ভ্যালক্রো টাইপ বলে। ভ্যালক্রো কি জানো তো তোমরা? ভ্যালক্রোটা হচ্ছে জুতার মধ্যে দেখো না, জুতার লাগানোর জন্য ইয়ে থাকে বা ব্যাগ, একটা একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন লেগে যায়, তারপর খুলতে গেলে ক্র্যাচ করে আওয়াজ হয়। জি স্যার। হ্যাঁ, ওইটাকে বলা হয় ভ্যালক্রো। ওইটা এটা খোলার যে আওয়াজটা, জুতার কাভার হোক অথবা হচ্ছে ওই ব্যাগের কাভার হোক, হ্যান্ডেলের দিকে যেটা, এটা খোলার যে আওয়াজটা ক্র করে যেটা, এটাই হচ্ছে ভ্যালক্রো। এই ভ্যালক্রো টাইপ ক্রেপস হচ্ছে আইএলডির ফিচার। তোমাদের আরেকটা জিনিস আমি বলতে মনে হয় মিস করেছি। আচ্ছা, ইন্সপেকশনে দেখো সবার লাস্টের পয়েন্টটা আমি তোমাদের বলতে, যে কফের ক্যারেক্টার বলতে গিয়ে ভুলে গিয়েছে, সেটা হচ্ছে সারাউন্ডিংস। একটা পেশেন্ট তোমাকে এক্সামিন করতে বলছে যে ওয়ার্ডে, বা তুমি ওয়ার্ডে গেছো, আমি একটা জিনিস বলি, যে যত না পেশেন্টটা যতটুকু দেখবা, পেশেন্টের আশেপাশটা আরো ভালো করে দেখবা। তুমি দেখতেছো একটা পেশেন্টের পাশে নেবুলাইজার মেশিন আছে, তাহলে চোখ বন্ধ করে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। কি হতে পারে? অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিওলাইটিস কোনো একটা। পেশেন্ট যদি আর্লিয়ার এজ হয়, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে অ্যাজমা। পেশেন্ট যদি লেট এজ হয়, তাহলে ডায়াগনোসিস হচ্ছে সিওপিডি। এখন অ্যাজমা, সিওপিডি পেশেন্ট সাথে দেখতেছো একটা পলিথিন বা পট, যেটার মধ্যে হচ্ছে স্পুটাম সে জমাচ্ছে, তাহলে ডায়াগনোসিস ব্রঙ্কিওলাইটিস, ঠিক আছে। কারণ ব্রঙ্কিওলাইটিস রোগের প্রচুর পরিমাণে স্পুটাম প্রোডাকশন হয়। বা একটা পেশেন্টকে তুমি দেখতেছো যে স্পুটাম পট নিয়ে সে বসে আছে, কিন্তু নেবুলাইজার মেশিন আশেপাশে নাই এটা, বা ইনহেলার সাথে নাই, তাহলে চিন্তা করবা লাং অ্যাবসেস। লাং অ্যাবসেসে সাধারণত নেবুলাইজেশন প্রেসক্রাইব করা হয় না, পেশেন্টকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। তাহলে দেখো সারাউন্ডিংসটা কি পরিমাণ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে আমি বললাম ইনহেলার, নেবুলাইজার মেশিন না ইনহেলার আছে। ইনহেলার আমরা কাদের দিই? অ্যাজমা পেশেন্টদের দিই, সিওপিডি পেশেন্টদের দিই। যদি গিয়ে দেখো যে একটা ইনহেলার তার বেডের পাশে বসে আছে বা সে হাতে নিয়ে বসে আছে, তোমার চেম্বারে রোগী আসছে পকেটে ইনহেলার নিয়ে, তোমার ডায়াগনোসিস পেশেন্ট দেখার আগেই অ্যাজমা, সিওপিডি। স্পুটাম পট বললাম, সাপ্লিমেন্টার অক্সিজেন। অক্সিজেন তুমি কাকে দিবা? যে পেশেন্টের টাইপ 1 বা টাইপ 2 ফেলিওর আছে। এখন টাইপ 1 টাইপ 2 ফেলিওরের কজগুলো বই থেকে দেখে নিও। আর একটা লিখলাম যে মেডিকেশন, পাশে অনেক ট্যাবলেট পড়া থাকে, তুমি যদি একটু খেয়াল করে দেখতে পারো ট্যাবলেট কোন কি ট্যাবলেট খাচ্ছে, ওই ট্যাবলেটের ধরন দেখেও রোগীর ডায়াগনোসিস করা যায়। ধরো পেশেন্টের ল্যাসিক্স ট্যাবলেট পড়ে আসছে পাশে, এখন একটা রেসপিরেটরি ডিজিজের পেশেন্ট ল্যাসিক্স ট্যাবলেট নিয়ে কেন বসে থাকবে? তার মানে তার করপালমোনালি ছিল, করপালমোনালির জন্য সে খাচ্ছে। তো এই জন্য আমি বলি যে একটা পেশেন্ট এক্সামিনেশন করার সময় যদি বলে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করো, পেশেন্টটা আমি যতটা না দেখবো, তার সারাউন্ডিংসটা আমি দেখে নিব, তাহলে ডায়াগনোসিস মোটামুটি পেশেন্ট টাচ করার আগে আমি আশেপাশে যেতে পারবো।